হৃদমায়ের প্রেম গাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। বসার ঘরে বিশাল বৈঠক, পাত্রপাত্রী দেখাদেখির পাট চুকিয়ে উপস্থিত মেহমানদের খাবার দেওয়ার পর্ব ইতিমধ্যে শেষ করে আলোচনায় বসল দুই পরিবার। উপস্থিত সদস্যদের গমগমে পরিবেশে মায়ার অবস্থা দেখার মতন। লম্বা ঘোমটায় লাল শাড়ি পরিহিত মায়ার থমথমে আর হৃদয় ভাঙনের সিটিয়ে বসে। ঘোমটাটার আঁচলে থেমে থেমে নাক টানার শব্দ আসছে, হয়তো কান্নার আটকে রাখার চেষ্টায়। তবে কিছুক্ষণ পর পর হাতের টিস্যুটা চোখে লাগাতেই দেখা যাচ্ছে মায়াকে ঘিরে বসার ঘরে চেয়ারম্যান পরিবারের সবাই রয়েছে। চেয়ারম্যান সাহেবের দুই ভাই দুই বোন, ওনাদের ছেলে মেয়ে, ছেলের বউ, তাদের বাচ্চা কাচ্চা, আবার চেয়ারম্যান সাহেবের নিজের 3 মেয়ে, তাদের জামাতা, নাতি নাতনি, সব মিলিয়ে প্রায় 20-এর ঊর্ধ্বে সদস্য উপস্থিত মায়াকে পাত্রী হিসেবে দেখতে। মুক্তা ফাহাদের বিয়েটা শেষ হয়েছে আজ প্রায় 5 দিন হলো। ফি যাত্রীতে মুক্তা ফাহাদকে নিয়ে নিজ বাড়িতে এসে চলে গিয়েছে আজ 2 দিন হলো। সে এখন নিজের শ্বশুরবাড়িতেই আছে ফাহাদের সাথে। আজ মায়াকে দেখতে আসার ব্যাপারটাও হুট করেই ছিল। মায়ার পরিবার যদিও এর জন্য প্রস্তুত ছিল না, তবে ওনারা জানতো মুক্তার বিয়ের পরপরই মায়ের বিয়ের আলোচনা চলবে চেয়ারম্যান সাহেবের ছেলের সাথে। পূর্বকথা অনুযায়ী মুক্তার বিয়ের সপ্তাহখানেক পরই মায়ার বিয়ের পারিবারিকভাবেই হবার কথা ছিল। সবকিছু ঠিকঠাকও ছিল, কিন্তু হুট করেই নাদিমের স্কলারশিপের কাগজপত্রের কমপ্লিকেশন দেখা দেওয়ায় সে ঢাকা থেকে বাড়িতে আসছে না টেনশনে, বরং দৌড়াদৌড়ি করে কাগজপত্রের ঝামেলা মিটিয়ে নিচ্ছে। সেজন্যই নাদিম মায়াকে দেখতে আজ ওর পরিবারের সাথে উপস্থিত হতে পারেনি, বরং অ্যাম্বাসিতে বসেই ভিডিও কলে জয়েন্ট হয়েছে নিজের এঙ্গেজমেন্টের রিং বদলে। এই আলোচনায় যতদিন পর্যন্ত নাদিমের ভিসা প্রসেসিংয়ের ঝামেলা না শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত আপাতত মায়া নাদিমের বিয়েটা পিছিয়ে যাবে। নাদিমের কাগজপত্রের ঝামেলা মিটে গেলেই পারিবারিকভাবে দুইজনের বিয়েটা দেওয়া হবে। তবে আজ দুই পরিবারের সম্মতিতে নাদিমের সাথে মায়ের পারিবারিকভাবে আংটি বদল হয়ে থাকবে। আলোচনা অনুযায়ী তাই হলো। মায়ার বিয়েটা সৌভাগ্যক্রমে পিছিয়ে গেলেও নাদিমের বাবা চেয়ারম্যান সাহেব তিনি নিজের হাতে মায়াকে গোল্ডের মধ্যে চকচকে একটা ডায়মন্ড রিং পরিয়ে দিলেন। মায়ার হাতে রিং পরানোর সময় মায়া কান্না আটকাতে না পেরে ফুঁপিয়ে কেঁদে উঠল কষ্টে। এতে চেয়ারম্যান সাহেব সহ উপস্থিত সবার মনে হলো মায়া ছোট মানুষ বলেই ইমোশনে ভয়ে কান্না করছে। চেয়ারম্যান সাহেব অল্প হেসে মায়াকে আশ্বস্ত করে একটা ভরসার হাত মায়ের মাথায় বুলিয়ে দেয় কান্না না করতে। নাদিমের সপরিবারও মায়াকে সদরে গ্রহণ করে ভরসা দেয় কান্না না করতে। সবার এত আন্তরিকতায় মায়া আরো ফুঁপিয়ে ওঠে অপরাধ বোধে। মায়া এই বিয়েটা সম্পর্কে কিছুই জানতো না। হুট করে আজ সকালে জানতে পারল মায়ার বিয়ে, তাও চেয়ারম্যানের ছোট ছেলে নাদিমের সঙ্গে। এটা নাকি আগে থেকেই ঠিক করা ছিল। কই, মায়া তো এই সম্পর্কে বিন্দুমাত্র জানতো না। কিন্তু যখন মায়া এই সম্পর্কে জানতে পারে, তখন ঘোর আপত্তি জানিয়েছিল এই বিয়েটা করবে না বলে। কিন্তু কেউ মায়ের কথা বিশেষ একটা গুরুত্ব বা পাত্তাও দেয়নি।
কারণ বিয়েটা পূর্ব থেকেই ঠিক করা ছিল বলে। তাছাড়া মায়ার কথার গুরুত্ব দেওয়ার মতন কেউ মায়াকে তেমন সিরিয়াসও নেয়নি। মোট কথা মায়া পরিস্থিতি এমন একটা ফাসাদে পড়েছে যে এই মুহূর্তে নিজের পরিবার বা রিতকে বলতে পারছে না একে অপরের সম্পর্কের কথা। মায়া বিবাহিত, সেটা এখনো মায়া নিজের পরিবারকে বলতে পারবে না। তার কারণ মায়ের বড় বোন মুক্তার বিয়েটা মাত্রই হলো ওই বাড়ির ছেলের সাথে। এখন যদি মায়া নিজের বিয়ের বিষয়টা জানাজানি করে তাহলে মুক্তার শ্বশুরবাড়িতে মায়াকে নিয়ে অশান্তি হতে পারে। এমনি সেই দিন মায়াকে রিত ফাহাদের বাসায় ড্রপ করার সময় সেটা ওই বাড়ির কেউ ভালো চোখে দেখেনি। এই বিষয়টা মায়া বেশ বুঝতে পেরেছে ফাহাদের মার মনোভাবে। যদিও আসিফ সবাইকে আগেই বলে রেখেছিল হৃদের মা সুফিয়া বেগম মায়াকে দেখতে চেয়েছিল, সেজন্যই আসিফ মায়াকে পরদিন সকালে সবার ঘুম থেকে ওঠার আগেই নিয়ে গিয়েছিলেন সুফিয়া বেগমের সাথে দেখা করতে। কিন্তু তারপরও ওই পরিবারের অনেকেই মায়ের উপর অসন্তুষ্ট ছিল মায়াকে হৃদের সঙ্গে গাড়িতে করে ফিরতে দেখে। জোর মুখে অনেক প্রশ্ন তুলেছিল হৃদের মা সুফিয়া বেগমের মতন শক্ত মানুষ কেন মায়াকে দেখতে চাইবে, এর কি কারণ হতে পারে। সবার মতে সুফিয়া বেগম তো ফাহাদের শালীকে চেনার কথা না। যেখানে তিনি ফাহাদের বউকেই চেনেন না, সেখানে আসিফকে বলে মায়াকে নিয়ে যাওয়ার বিষয়টা ছিল সবার দৃষ্টিকটুরের কারণ। হেনা খান অবশ্য মায়াকে কৌতূহল নিয়ে বেশ স্বাভাবিকভাবেই এই নিয়ে প্রশ্ন করেছিল। সুফিয়া বেগম মায়াকে ডেকে নিয়ে কি বলেছিল সেটা জানতে চেয়ে মায়া তখন উত্তরে তেমন কিছুই বলেনি, শুধু বলেছিল মায়াকে সকালে নাস্তার দাওয়াত দিয়েছিলেন তিনি, ব্যাস এইটুকুই। মায়ার সহজ সরল উত্তরটা যদিও তেমন কেউ বিশ্বাস করেনি, তারপরও সবাই সুফিয়া বেগমের হঠাৎ তলবে মায়াকে সন্দেহের তালিকায় রেখেছিল। ওই বাড়ি থেকে মায়ার ফিরে এসেছে আজ গোটা 6 দিন হলো। এখন যদি মায়া কোনোভাবে হৃদের সাথে মায়ের বিয়ের কথাটা কোনোভাবে প্রকাশ করে তাহলে এই মুহূর্তে তাণ্ডবের ঝড় বয়ে যাবে মায়ের উপর দিয়ে। আবার এই বিয়েটা নিয়ে যদি মায়া এখন রিতকেও কিছু বলতে যায় তাহলে একই তাণ্ডবের ঝড় দ্বিগুণ হবে মায়ের উপরে। মায়ের পরিবার কিছু দয়া মায়াকে দেখালেও রিত নিশ্চয়ই মায়াকে আস্ত রাখবে না কেন সে সেজেগুজে অন্যের নামে রিং পড়ল তার বউ হয়ে। মায়া অনেক রিকোয়েস্ট করে রিত থেকে সময় চেয়েছিল নিজের জন্য। এখন সেই হৃদের অগোচরে মায়া অন্যের পাত্রী হয়ে আংটি পর্যন্ত পরে নিয়েছে। এটা শুনলে অবশ্যই মায়াকে আস্ত রাখার কথা না। এই লোক এমনিই যে ভয়ঙ্কর। তারপর মায়ার এঙ্গেজমেন্টের কথাটা শুনলে কি হবে সেই ভয়ে মায়া জড়সড়। ভয় আর ভীতি অপরাধ বোধে ঠোঁট কামড়িয়ে কান্না আটকাতে চেয়ে আস্তে আস্তে ফোঁপাতে লাগলো মায়া। নাদিমের বড় বোন শেহনাজ নিজের হাতের ফোনটা মায়ার হাতে ধরিয়ে দিল। ভিডিও কলে নাদিমকে দেখা যাচ্ছে ক্লান্তিতে বসে, গলার টাইটা ঢিলে করে ফোনের দিকে তাকিয়ে। নাদিম দেখতে সুন্দর পুরুষ বটে, পাত্র হিসেবে চমৎকার, খারাপ না। তবে মায়ার দিকটা ভিন্ন, সে বিবাহিত আর এই বিষয়টির ভয়ে মায়া কাউকে বলতে পারছে না আর না সহ্য করতে পারছে। পরিস্থিতির দায়ে পড়ে মায়া ভীষণ আতঙ্কিত। কোলের উপরে মায়ার কম্পিত 2 হাতের ভাঁজে নাদিমের ফোনটি চেপে
অতি কষ্টে চেপে মায়া কলের স্ক্রিনের দিকে তাকাচ্ছে না পর্যন্ত, শুধু মাথা নিচু করে ধীরে ফোঁপাচ্ছে। নাদিম মায়ার কান্না মিশ্রিত মুখটা দেখে সুন্দর হাসল। তার এই ক্লান্তি মুখের হাসিটা বলে দিচ্ছে তার প্রাপ্তির সুখ কতটা। নাদিমের হাতের ফাইলটা পাশের চেয়ারে রেখে মায়ের মুখটার দিকে তাকিয়ে বাম হাতে নিজের চুলগুলো পেছন টেনে দিতে দিতে বলল, টেক এ ব্রেথ ঋতু, আমার মনে হয় তোমার একটু পানি খাওয়া উচিত। মায়া নাদিমের কথায় অনাগ্রহ করে সেইভাবে মাথা নিচু করে বসে রইল, চোখের জল কিন্তু মুখে কোনো শব্দ নেই। নাদিম মায়ের কান্নায় মনোযোগী হতে হতে আবেগ ঢেলে সাজানো কথায় বলল, তোমার কান্নায় ব্যাখ্যা করছে ঋতু আমার প্রাপ্তির সুখ কতটা। আমার অনেক বছরের নিশ্চুপ অপেক্ষার ফল তুমি। তোমাকে এত সহজে পেয়ে যাব ভাবিনি। দুঃখের শেষ কান্নাটা করে নাও ঋতু। এরপর থেকে তোমার সুখের দায়িত্ব আমার প্রিয়। নাদিমের ভালোবাসার আবেগময় কথায় মায়ার অপরাধ বোধ আরো বাড়িয়ে দিল। সহ্য করতে না তক্ষুনি ফুঁপিয়ে কেঁদে উঠল। নাদিমকে ভিডিও কলে দেখা গেল সেই এক দৃষ্টিতে মায়ের কান্না মিশ্রিত মুখটার দিকে তাকিয়ে থাকতে। সবার খাওয়া দাওয়া কথাবার্তা শেষে চেয়ারম্যান পরিবার বিদায় নিতেই মায়া ছুটে নিজের ঘরে। রাগে তেজে মাথার ঘোমটাটা ফেলে হাতের চুড়িগুলো এলোপাতাড়ি ফেলে কক্ষে ছড়িয়ে ছিটিয়ে বাম হাতের উল্টো পিঠে তেজে ঠোঁটে লিপস্টিক ঘষে মেজে লেপ্টে দিল চারপাশে। গোছালো চুলগুলো টেনে এলোমেলো করতে করতে ধূপ করে বসে পড়ল ফ্লোরে। বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ে ফুঁপিয়ে চিৎকার করে উঠল বিছানার চাদর মুখে চেপে। দুপা ভেঙে কাত হয়ে ফ্লোরে বসে বিছানায় মুখ গুজে হাউমাউ করে চিৎকার করে উঠল বুক ফাটা আর্তনাদে। মায়ের কান্না দেওয়াল ভেদ করে বাইরে গেলেও নিস্তালায় পৌঁছাল না আপনজনদের কানে। আপাতত মায়ের পরিবারের সবাই ছোট মেয়ের বিয়ে ঠিক হবার খুশিতে নিচতলায় বৈঠক ঘরে বসে, যার জন্য হৃদয় ভঙ্গুর মায়ার আর্তনাদের চিৎকার কারোর কান ভেদ করতে পারছে না, এমনকি জুঁইও না। সবার ধারণা মায়া ছোট মানুষ হওয়াতে এই বিয়েটাকে সে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। তবে 2 দিন গেলেই এমনি ঠিক হয়ে যাবে। মায়াও বিয়েটা হাসি খুশি মেনে নিবে, এমনটা জুঁইয়েরও ধারণা ছিল। সেজন্য উদাস জুঁই মায়ার মন খারাপের খবর রাখে না প্রায় বেশ কয়েকদিন হলো। যেখানে জুঁই নিজের মন মানসিকতার ঠিক নেই, সেখানে অন্যের মনের খবর কিভাবে রাখবে সে? সেদিন রাতে অয়নের সাথে ঝামেলা হওয়ার পর থেকেই জুঁই আর অয়নের সাথে যোগাযোগ করে না। যদিও অয়ন ফোন দেয় তাহলে মায়া রিসিভ করে না, মেসেজ পাঠালে না পড়েই ডিলিট করে দেয়। মূল কথা, জুঁই কোনোভাবে অয়নের সাথে যোগাযোগ রাখতে পারছে না। অয়নকে জুঁইয়ের বেঈমান প্রতারক মনে হয়। তাছাড়া জুঁইয়ের ভালো লাগা অয়নের প্রতি নয়, রাদীপের প্রতি ছিল। যেখানে মানুষটা ভুল, সেখানে জুঁই কেন অয়নের সঙ্গে কথা বলে ভুল বুঝাবুঝি ভাঙবে? কিসের জন্য? অয়নের সাথে তো জুঁই জোর কোনো কিছুই চায় না। তাহলে মন ভাঙনের উদাস জুঁই নিজ পরিবারের হইচই দেখল মায়ের বিয়ে নিয়ে। তারপর কয়েক সেকেন্ড
সেখানে দাঁড়িয়ে থেকে হাঁটলো সিঁড়িঘরের দিকে। উদ্দেশ্য দোতলার নিজের ঘরে যাবে। সিঁড়ি বয়ে হাঁটতে হাঁটতে উদাস জুঁইয়ের চোখ একবার নিজের গায়ের নতুন জামাটার দিকেও পড়ল। মা চাচার করা আদেশ জুঁইকেও আজ নতুন জামা পরে সেজেগুজে মেহমানদের সামনে থাকতে হয়েছে। মায়ের হঠাৎ এঙ্গেজমেন্টের বিষয়টা সকালের দিকে শুনে জুঁইও কম অবাক হয়নি। আকাশ ভেঙে পড়ার মতন জুঁইও শকড হয়েছিল, কিন্তু মেহমান বাড়িতে আসবে বলে কাজের চাপে আর মানুষের হইচয়ে জুঁই মায়ার সঙ্গে কথা বলার সুযোগ পায়নি। মায়া তো বিবাহিত, যদিও স্বামী সন্ধান এখনো পায়নি মায়া, কিন্তু তারপরও মায়া বিবাহিত মেয়ে তালাক না হওয়া পর্যন্ত আরেকটা বিয়ে করা যায় না। এই অবস্থায় অবশ্যই ওদের পরিবারের বড়দের সঙ্গে কথা বলা উচিত, কিন্তু তার আগে জুঁই মায়ের সঙ্গে একবার কথা বলতে চায়। জুঁই মায়াকে বোঝাবে অজানা স্বামীর পেছনে পড়ে না থেকে এই বিয়েটা মেনে নিতে। নাদিম ভালো ছেলে, দেখতে শুনতেও অনেক সুন্দর, মায়ের সাথে মানাবে ভালো। জুঁইয়ের মনস্তাত্ত্বিক চিন্তাভাবনার মাঝে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই কারো তীব্র চিৎকারের ফুঁপানি শুনতে পেয়ে মুহূর্তে চমকে উঠল জুঁই। বুদ্ধিমতী জুঁই তীব্র ফুঁপানির শব্দ বুঝে গেল মায়ের হৃদয় ভাঙনের শব্দ। তৎক্ষণাৎ ভেতর থেকে ফ্ল্যাটের দরজা আটকে দিল, যাতে বাড়ির অন্যরা কেউ আসতে না পারে বা তাদের কানে মায়ের কান্না শব্দ না পৌঁছায়। দরজা আটকে দৌড়ে গেল নিজের রুমের দিকে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই আঁতকে উঠল মায়াকে বিধ্বস্ত অবস্থায় দেখে। এলোমেলো শাড়ি, চুল ফ্লোরে বসে বিছানায় চাদর খামচে ধরে মুখ চেপে কাঁদছে। জুঁই মায়ের অবস্থা দেখে মায়ের দিকে ছুটে যেতে যেতে ব্যস্ত গলায় ডাকল, মায়া, এই মায়া, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? জুঁইয়ের কণ্ঠে তৎক্ষণাৎ মুখ তুলে তাকালো মায়া। জুঁই মায়ার সামনে হাঁটু গেড়ে বসার আগেই ঝাপটে পড়ল মায়া। আকস্মিক ঘটনায় জুঁই তাল সামলাতে না পেরে মায়াকে নিয়ে পড়ে গেল ফ্লোরে। জুঁইয়ের পিঠ ঠেকল খাটের কোণায়, কিন্তু তারপরও জুঁই এক হাতে মায়ের পিঠ আঁকড়ে অন্য হাত ফ্লোরে রাখল নিজের শরীরের ব্যালেন্স বজায় রাখতে। মায়া জুঁইকে দুহাতে জাপটে জড়িয়ে ধরে হাউমাউ চিৎকার করতে করতে বলল, জুঁই, আমি ভুল করেছি, আমি ওনার সাথে বেইমানি করতে চাইনি, তারপরও করে ফেললাম। উনি আমাকে কখনো ক্ষমা করবে না জুঁই। আমি কি করব জুঁই, আমি কি করব? মায়ের হাউমাউ চিৎকারে ভয় পেয়ে যায় জুঁই। মায়া চিৎকারের শব্দে নিশ্চয়ই বসার ঘর অবধি চলে যেতে পারে। ভয়ার্থ জুঁই তৎক্ষণাৎ মায়াকে নিজের বুক থেকে উঠিয়ে মায়ের মুখে এক হাত আঁকড়ে ধরে তাড়াহুড়োয় আশ্বাস দিতে দিতে বলল, এভাবে চিৎকার করিস না মায়ু, বাড়িতে অনেক লোকজন আছে, কেউ শুনলে আস্ত রাখবে না আমাদের। কান্না থামা বোন, কি হয়েছে বল আমাকে, এভাবে কাঁদছিস কেন তুই? কার সাথে বেইমানি করেছিস, কি হয়েছে? জুঁইয়ের কথায় সত্যি সত্যি মায়ের কান্নার আওয়াজ কিছুটা কমে আসলো, তবে কান্নার বেগ কমেনি, বরং একইভাবে হিচকি তুলে কাঁদতে কাঁদতে মায়া বলল, জুঁই, আমি সত্যি বুঝতে পারিনি পরিস্থিতি এমন হয়ে যাবে। হুট করে আমাদের বিয়ে ঠিক হয়ে যাবে। আমি তো ওনার কাছে সময় চেয়েছিলাম সবকিছুর জন্য। এখন
কি করব জুই, কিভাবে সবটা সামলাবো? উনি আমাকে বিশ্বাস করবেন না, বলবে আমি প্রতারণা করেছি। মায়া কোনো কথার অর্থ বোধগম্য হলো না জুঁইয়ের। মূলত জুঁই বুঝতে পারছে মায়া কার জন্য কিসের সময় চেয়েছে। জুঁই বলল, কার কথা বলছিস তুই? কিসের প্রতারণা হবে? আমি ওনার কথা বলছি। উনি কে আবার? মায়া বউ হয়ে হৃদের নামটা সরাসরি নিতে চাইছে না বলে জুঁইকে বোঝানোর জন্য ঘুরিয়ে পেঁচিয়ে বলল, আপুর ভাসুর। কোন আপুর ভাসুরের কথা বলছিস তুই? মুক্তা আপু। মায়ার কথার কপাল কুঁচকে আসলো জুঁইয়ের। ওর জানা মতে ফাহাদের নিজের কোনো বড় ভাই নেই, সে নিজের বাড়ির বড় ছেলে। তাহলে মায়া ফাহাদের কোন ভাইয়ের কথা বলছে? জুঁই পুনরায় জানতে চেয়ে একইভাবে বলল, তুই কার কথা বলছিস একটু খুলে বল মায়ু। হৃদয় ভাঙন মায়া মায়া এটা মাথায় নেই যে সে নিখোঁজ স্বামী হৃদের খোঁজ পাওয়ার পর বিষয়টা এখন পর্যন্ত জুঁইকে বলেনি। তাই স্বাভাবিকের ন্যায় জুঁই এখন পর্যন্ত জানে না মায়ার নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়ার বিষয়ে। সেজন্য জুঁইয়ের পর প্রশ্নগুলো খুবই ধারাবাহিকভাবেই আসছে। যেহেতু সে অক্ষত মায়ার নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়া নিয়ে, তাই মায়া উনি সম্পর্কে প্রশ্নগুলো স্বাভাবিকের ন্যায় ছিল জুঁইয়ের পক্ষ থেকে। কিন্তু মায়া জুঁইয়ের পরপর প্রশ্নগুলো অহেতুক মনে হওয়ায় অনেকটা বিরক্ত হয়ে জুঁইকে ঠেলে দূরে সরিয়ে দিতে বলল, তুই যা তো জুঁই, আমার কষ্ট আর বাড়াস না, ভালো লাগছে না। মায়া জুঁইকে ধরে ঠেলে দিতে চেয়েও জুঁই মায়ার হাত ধরে থামিয়ে কাছে টেনে একইভাবে মায়াকে জড়িয়ে ধরে বুঝিয়ে বলতে চেয়ে বলল, এমন করছিস কেন জান? তুই তো আমার কলিজা, তুই আমাকে বুঝিয়ে না বললে আমি কিভাবে বুঝবো তুই কার কথা বলছিস, বল। জুঁইয়ের কথায় মায়ার মন নরম হলো। কাঁদতে কাঁদতে বলল, আপুর ভাসুর হৃদ খানের কথা বলছি আমি। মায়ের কথা শেষ হতেই তৎক্ষণাৎ পরবর্তী প্রশ্ন আসলো জুঁইয়ের হতে স্বাভাবিকের ন্যায়, আপুর ভাসুর হৃদ খানের সাথে তোর কিসের সম্পর্ক বইন? তুই ওনার কথা কেন বলছিস? কি করেছে উনি? আবারও বাজে ব্যবহার করেছে তোর সাথে, এজন্য কাঁদছিস? জুঁইয়ের পরপর প্রশ্নে মায়ের মনে পড়ল মায়া ওর নিখোঁজ স্বামীর খোঁজ পাওয়ার বিষয়টা এখনো জুঁইকে জানানো হয়নি। এদিকে মায়ের মন ভালো নেই, এত ঝড়ঝাপটা যাচ্ছে ওর উপর দিয়ে। এই পরিস্থিতিতে মায়ের মোটেও ইচ্ছে করছে না জুঁইকে সবকিছু খুলে বলতে। কিন্তু এই মুহূর্তে জুঁইকে কিছু না বললে মায়ার সমাধান পাবে না। সেজন্য মায়া হৃদকে খুঁজে পাওয়ার বিষয়টা সংক্ষেপে জানিয়ে বলল, আমার যার সাথে বিয়ে হয়েছিল সে হৃদ খান ছিল জুঁই। মানে আমার নিখোঁজ স্বামী ওই লোকটা হৃদ খান ছিল। মায়ের কথায় আকাশ সমান শক্ত হলো জুঁই। অতি শক্তে বোবার বনে জুঁই মায়ার দিকে ফ্যাল করে তাকিয়ে রইল কয়েক পলক। জুঁইয়ের মস্তিষ্ক মায়ের কথায় টনক নড়তে জুঁই শঙ্কিত গলায় মায়াকে শুধিয়ে আবারও জানতে চেয়ে বলল, মানে কে তোর স্বামী? হৃদ খান। আতঙ্কিত জুঁই হতভম্ব হয়ে তাড়াহুড়োয় মায়াকে পুনরায় শুধিয়ে জানতে চাইল, হৃদ খান মানে খানবাড়ির বড় ছেলে হৃদ খান? ফাহাদ জিজুর কাজিন বড় ভাই হৃদ খানের কথা বলছিস তুই? জুঁইয়ের হতভম্ব মুখটার দিকে তাকিয়ে মায়া মাথা কাত করে সম্মতি দিল, যার অর্থ হ্যাঁ, এই হৃদ খানই। মায়ের সম্মতি পেতেই জুঁই তবদা খেয়ে বসল।
ওই লোকের সাথে তোর বিয়ে হয়েছিল জান। মায়া আবারও ঘাড় কাত করে সম্মতি দেয় জুঁইকে। জুঁই এই একই ভঙ্গিতে আবারও বলল, জান তুই জানলে কিভাবে রিত খান তোর নিখোঁজ স্বামী হয়? রিত খান নিজে বলেছে তোকে? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি জানাতে জানাতে বলল, উনি বলেননি। আমি নিজে থেকেই জেনেছি আপুর গায়ে হলুদের রাতে, যেদিন আমরা ফাহাদ ভাইয়ার বাড়িতে গিয়েছিলাম হলুদ নিয়ে, সেই দিন আমি বুঝতে পারি রিত খানই আমার ওই লোকটা ছিল। আমার হবে না। সংক্ষেপে মায়া জুঁইকে অল্প স্বল্প বিস্তারিত বলে ফের রিতকে খুঁজে পাওয়ার বিষয়টা নিয়ে। সব শুনে জুঁই তবদা খেয়ে বসে রইল। এবার মায়ার মতন জুঁইও মনে হচ্ছে রিত পূর্ব থেকেই মায়া সম্পর্কে জানতো, আর সবকিছু জেনে শুনেই সে মায়াকে এতদিন নাকে দড়ি দিয়ে তার চারপাশে ঘোরাতো। কিন্তু এখন বড় কথা হলো, মায়া নিজের স্বামীকে চেনার চেয়ে বড় বিপদ হলো রিত খান মায়ার স্বামী হয় সেটা। যেদিন মায়া সুফিয়া বেগমের ডাকে ওনার বাসায় গিয়েছিল, সেই দিন বিষয়টা ফাহাদের বাসায় কেউ পছন্দ করেনি। এমনকি এটা নিয়ে মায়ার অগোচরে কথাও হয়েছে বেশ। বড় বোন হিসেবে মুক্তাকেও এই নিয়ে টুকটাক বেশ কিছু কথা শুনতে হয়েছিল ওই বাড়ির আত্মীয়দের থেকে। এখন যদি সবাই জানাজানি হয় মায়া হৃদের সম্পর্কের কথা, তাহলে সবচেয়ে বেশি ইফেক্ট পড়বে মুক্তা ফাহাদের সম্পর্কের উপর। মায়ার জন্য মুক্তার বিয়েটা ভাঙতে বসে তাহলে। জুঁই সেসব কথা ভেবেই আতকে মায়াকে প্রশ্ন করে বলল, এই জন্য সেদিন রিত খানের মা তোকে ডেকে পাঠিয়েছিলেন দেখা করতে? উনি জানেন তোদের সম্পর্কের কথা? মায়া ঘাড় কাত করে সম্মতি দিতে দিতে নাক টেনে বলল, উনি মেনে নিয়েছেন তোকে? এত সহজে মেনে নিলেন? ঝামেলা করেননি? না। মায়ের কথায় জুঁই টেনশনে চিন্তিত গলায় বলল, মায়া আমার অনেক টেনশন হচ্ছে সবকিছু নিয়ে। তোর সামান্য রিত ভাইয়ের আম্মুর সাথে দেখা করাটা নিয়ে ওই বাড়ির সবাই কেমন বাঁকা চোখে তাকিয়ে দেখল। তারপর মুক্তা আপুকেও আকারে ইঙ্গিতে অনেক কথা শুনতে হয়েছিল তোকে নিয়ে। তোকে খোলামেলা একা কোথাও না ছাড়তে, যুগ ভালো না, হ্যান-ত্যান। এখন যদি জানাজানি হয় তোর সাথে রিত ভাইয়ের বৈবাহিক সম্পর্ক আছে, তাহলে কেউ সেটা ভালোভাবে মানবে না মায়া। এমনকি তোর বিয়ের জন্য সবচেয়ে বেশি সাফার মুক্তা আপুকেই করতে হবে। আমি দেখছি মায়া, ওই বাড়ির মানুষজন সুবিধার নয়। তাছাড়া আমি যতটুকু জানি রিত খানের ওই বাড়ির মেয়ে শশী আপুর সাথে বিয়ে ঠিক করে রেখেছে সবাই। এই অবস্থায় তোকে কেউ গ্রহণ করতে চাইবে না মায়া। তার চেয়ে বড় ব্যাপার হলো তোর বিয়ে ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে, তুই অলরেডি এঙ্গেজ। এখন যদি তোর আর রিত খানের সম্পর্কের কথা পরিবারে জানাস, তাহলে কিয়ামত নেমে আসবে মায়ু। আমার বাবা তোর বাবা মিলে কিয়ামতের আলামত দেখায়ে দিবে সবাইকে। এতে মুক্তা আপুর শ্বশুরবাড়ি, চেয়ারম্যানের পরিবার, আমাদের পরিবার, এই তিনটা পরিবারের মধ্যেই সব সম্পর্ক একবারেই শেষ হয়ে যেতে পারে মায়া। এমন একটা পরিস্থিতিতে তুই দাঁড়িয়ে আছিস, যেখানে যাবি সেখানেই তুই মরবি। আমি তো কোনো পথ খোলা দেখছি না মায়ু, কি করবি তুই? জুঁইয়ের সাথে বাতরা চললে মায়ার কান্না অনেক কমে এসেছিল, কিন্তু জুঁইয়ের লাস্ট কথাগুলো মায়ার হিচকি তোলা কান্নাটা আরো দ্বিগুণ হয়। জুঁই সত্যি বলছে, মায়ার আসলেই কিছু করার নাই।
করার নেই। সত্যিটা এই মুহূর্তে নিজের পরিবারকে জানালে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তা মাত্র মুক্তার বিয়েটা হয়েছে ওই পরিবারের সাথে। মায়া চায় না ওদের জন্য কোনো ঝামেলা হোক। আবার হৃদকেও সত্যিটা বলতে পারবে না। হৃদকে সত্যিটা বলা মানেই দুই পরিবারে ওদের বৈবাহিক সম্পর্কটা এমনি জেনে যাওয়া। মায়ের ছোট মস্তিষ্ক বুদ্ধি খেলিয়ে বুঝতে পারছে না আসলে এমন পরিস্থিতিতে ওর কি করা উচিত। জুঁই মায়াকে পুনরায় ডুকরে কেঁদে উঠতে দেখে মায়ের দুহাত চেপে আশ্বস্ত দিয়ে বলল, হৃদ ভাই তোকে বউ হিসেবে গ্রহণ করেছে মায়ু। মায়া কাঁদতে কাঁদতে সম্মতি দিতেই জুঁই পুনরায় বলল, কি বলে গ্রহণ করেছে? তোকে নিয়ে সংসার করতে চায় এমন কিছু বলেছেন উনি? মায়া কাঁদতে কাঁদতে নাতে মাথা নাড়িয়ে বলল, এমনটা বলেনি, তবে আমি বুঝি উনি আমাকে পছন্দ করেন। মায়ার কথায় জুঁই অসন্তুষ্ট গলায় ঝেড়ে বলল, বেশি বুঝিস তুই, অল্প বয়সে পেকে গেছিস। পুরুষ মানুষ মুখে বলে আলাদা করে মুখে বলে ওয়াদা করে, একটা সময়ে ওই ওয়াদা রক্ষা করে না, খেলাপ হয়ে যায়। আর হৃদ খান তোকে পছন্দ অপছন্দের ব্যাপারে কিছু বলেনি, অথচ তুই 2 লাইন বেশি বুঝে বসে আছিস। উনি তোকে পছন্দ করলে অবশ্যই মুখে বলতো। মায়া জুঁইয়ের কথায় মায়া হৃদে হয়ে সাফাই দিতে বলল, উনি তো ওনার মায়ের সাথে আমাকে বউয়ের পরিচয় দিয়ে দেখা করিয়ে দিয়েছে জুঁই। ওনার মা চাচ্ছিল আমাদের বিয়ের ব্যাপারটা আমাদের পরিবারে জানাতে, কিন্তু আমি ওনাদের থেকে সময় চেয়ে অন্য ছেলের সাথে এঙ্গেজ হয়ে গিয়েছি। তাহলে বেইমানিটা তো আমিই করেছি জুঁই, তাই না? মায়ের কথায় জুঁই আপাতত আর কিছু ভাবতে পারল না। পরিস্থিতি এখন অনেক খারাপ। এই অবস্থায় কিছুতেই মায়ের বিয়ের সম্পর্কে পরিবারে জানানো যাবে না, বরং আর কয়েকদিন গেলে পরিস্থিতি বুঝে না হয় এই বিষয় নিয়ে আরিফের সাথে কথা বলবে ওরা দুইজন। আপাতত ওরা দুইজন এখান থেকে ভালোই চট্টগ্রাম পৌঁছাতে পারলেই হয়। তখন না হয় বুঝে শুনে সবাইকে জানানো যাবে এই বিষয়ে। মায়াও না হয় তখন হৃদকে এইসব বিষয় বলবে। আপাতত এখন কিছু না বলে। জুঁইয়ের যুক্তিটা মায়ারও পছন্দ হলো। মায়া ভাবল, পরিবারের মাঝে থেকে যদি এখন কিছু বলে তাহলে সবাই মায়াকে ঘরবন্দি করে ফেলতে পারে। তখন মায়া চাইলেও হৃদের সাথে আর যোগাযোগ করতে পারবে না। তার চেয়ে বরং মায়া সুযোগের সন্ধানে থেকে সবকিছু আপাতত গোপন করে গেলে সেটা ভালোই হবে। আর মায়া এমন চিন্তাটাই ছিল মায়ার পক্ষের বিপরীত। পরিস্থিতি যেমনই হোক সেটা মানিয়ে বা লড়াই করলে তাহলেই সামনে বাড়তে হয়। যে কোনো পরিস্থিতিতে চুপ থাকা মানেই তুমি ভীতু। আর মায়া এই চুপ থাকাটা যেন অল্পতে শেষ হতে পারত, কিন্তু যেটা অল্পতে শেষ হতে পারত সেটা আরো বড় হওয়ার সুযোগ করে দিল নিজের অজান্তেই। মায়া নিজের পরিস্থিতি আরো ভয়াবহ আর দুষ্কর করে তুলল। অদেখা ভবিষ্যৎ কার কি হবে কারোর জানা নেই। তার বর্তমানের কর্মফল মানুষকে ভবিষ্যতেই দিতে হয়, আর এটাই প্রকৃতির নিয়ম। মানুষ যে নিয়মে বর্তিমই
এত কিছুর মাঝে মায়া আরো একটা নতুন ভুল করলো, হৃদের সাথে হুট করে যোগাযোগ বিচ্ছিন্ন করে। মায়া মূলত নিজের অপরাধ বোধ থেকেই এমনটা করেছে। মায়ার ধারণা সে একবারে চট্টগ্রামে গিয়ে হৃদের সাথে না হয় যোগাযোগ করবে। আজকাল মায়া অতিরিক্ত ধারণা মায়াকে বিপদের কারণ হচ্ছে। সকাল 8টা। কলেজের জন্য রেডি হয়েও মায়া রুমের ভেতরে তন্ন করে কিছু একটা খুঁজে চলেছে। একবার কাঠের আলমারি খুলে সেটা ভেতরে উল্টাপাল্টা করছে তো আবার খাটের নিচে উঁকি মেরে দেখছে মায়ার হারিয়ে যাওয়া জিনিসটা কোথায়। ক্লান্ত মায়া অবিরাম নিজের জিনিসটা খোঁজায় ব্যস্ত। মায়ের বিচলিত ভাব দেখেই বোঝা যাচ্ছে হারিয়ে যাওয়া জিনিসটা কত গুরুত্বপূর্ণ ছিল ওর জন্য। জুই টিফিন বক্স রেডি করে রুমে ঢুকতেই দেখলো মায়া পুরো রুম এলোমেলো করে খাটের নিচে উঁকি মেরে কিছু একটা খুঁজতে। জুই বিরক্ত হয়ে দেওয়াল ঘড়িটা দেখলো। অলরেডি 8টা বাজে। 8টা বেজে 10 মিনিট হয়ে গেছে। 9টা থেকে ওদের কলেজে ক্লাস, অথচ মায়া কলেজ ড্রেস পরে ওদের কলেজে পরে যতটা রেডি হয়েছিল, ওর খোঁজাখুঁজিতে এখন সেটাও নষ্ট করে ফেলেছে। মায়া এখনো হেজাব পরেনি। লম্বা চুলের বেনিটা এলো হয়ে পিঠে বয়ে ফ্লোরে পড়ে আছে। মায়ার খাটের নিচে উঁকি দেওয়ার ফলে শরীরের ক্রসিং বেল 2টা খসে আছে। জুয়ের মেজাজ খারাপ হলো। এমনি আজ ওরা 2জন লেট, তারপর আবার মায়া এমন টালবাহানা ওদের আরো লেট করবে। জুই এগিয়ে এসে মায়ার চুলের বেনি টেনে মায়াকে খাটের নিচে উঁকি মারা থেকে বের করলো। চুলের টান পড়ায় মায়ার একটা হাত ওটু নিজের ঘাড়ের চুলে কাঁধের ধারে আহাজারি করে খাটের তলা থেকে বের হতে বলল, জুই চুল ছাড়, ব্যথা পাচ্ছি আমি। খাটের নিচে কি করছিস তুই? কি খুঁজছিস? মায়া উঠে বসতে বিরক্তি নিয়ে বলল, একটা চাবি খুঁজছি। তুই দেখেছিস কোথাও কোনো চাবি টাবি? জুই মায়ার চুল ছেড়ে পড়ার টেবিলের দিকে এগোলো। মায়ের ব্যাগে প্রয়োজনীয় বই খাতা নিতে বলল, দেখেছি, কিন্তু তোর কিসের চাবি দরকার সেটা বল। জুয়ের কথায় মায়া এক লাফে উঠে দাঁড়ালো। গায়ের সাদা কলেজ ড্রেসটা ঝাড়তে জুয়ের দিকে এগোতে যে খুশি মনে বলল, একটা ফ্ল্যাটের চাবি দরকার আমার। বল না কোথায় দেখেছিস? চুরির বক্সের ভেতরে চেক করে দেখ ওইটা কিনা। জুয়ের কথায় মায়া এক দৌড়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে চুরির বক্সটা খুলে নিজের নিখোঁজ চাবিটার খোঁজ করলো। অল্প সময় পেয়েও গেল। হৃদের ফ্ল্যাটের চাবি এটা। ওই দিন হৃদ দিয়েছিল মায়াকে। এই চাবিটা দেওয়ার সময় হৃদ মায়াকে বলেছিল এই চাবিটার গুরুত্ব বা দেওয়ার কারণ মায়া একদিন বুঝবে। সত্যি মায়া আজ বুঝতে পারছে হৃদ কেন সেই দিন মায়াকে নিজের বাসার এই চাবিটা দিয়েছিল। মায়া সেই দিন ওই চাবিটা অবহেলায় অযত্নে ফেলে দিয়েছিল, গুরুত্ব দেয়নি। কিন্তু জুই সেটা যত্ন করে সামলিয়ে রাখতে আজ মায়া অল্পতেই ওর মূল্যবান জিনিসটা খুঁজে পেয়ে গেল। চাবিটা হাতে নিয়ে মায়াকে খুশিতে চকচক করতে দেখে জুই সেই দিকে তাকিয়ে মায়ার ব্যাগের
চেইনটা লাগাতে লাগাতে বলল, কিসের চাবি এটা? ওনার ফ্ল্যাটের চাবি। আমাকে গিফট করেছিল অনেক আগে। আমি তখন এটার মানে বুঝিনি, এর জন্যই ফেলে দিয়েছিলাম। তাহলে আজ খুঁজছিস কেন? আমাকে দেওয়ার প্রথম উপহার ওনার, যত্ন করে রাখবো না আমি আজও? মায়ের খুশি মুখটা দেখে তাকিয়ে জুই বলল, মায়া তোর মনে হয় এখন হৃদ ভাইয়ের সাথে কথা বলা উচিত? আমরা তো চট্টগ্রামে এসেছি আজ 1 সপ্তাহ হলো। জুইয়ের কথায় মায়ার মন খারাপ হলো তীব্র অপরাধ বোধে। কিভাবে হৃদকে সত্যি বলবে জানা নেই মায়ার। তারপরও আজ থেকে 15 দিন ধরে হৃদের সাথে মায়ের কথা হয় না। সেই সুফিয়া বেগমের বাসা থেকে আসার পর দুইজনের কথা হয়েছিল, তারপর আর হয়নি। মূলত মায়াই যোগাযোগ করেনি হৃদের ভয়ে আর অপরাধ বোধে। হৃদ যে কল করবে সেও উপায় নেই। মায়া ওদের হাতের ফোনটার সিম খুলে রেখেছে যাতে হৃদ কল দিতে না পারে। বাসায় আপাতত ওরা আসিফের ফোন থেকে কথা বলে। জুইয়েরও ফোনের প্রয়োজন হয় না আজকাল, কারণ ওর আর কথা হয় না অয়নের সাথে। জুইয়ের কথায় মায়ার ভয়টা আরো বাড়ল। হাতের চাবিটা মুঠোয় চেপে নিতে নিতে মিনমিনিয়ে গলায় বলল, পরশু তো আমরা কলেজ ট্যুর আছে, সেইখান থেকে ফিরে না হয় কথা বলবো ওনার সাথে। মায়ার কথায় জুই আপোষে সম্মতি দিতে দিতে বলল, তোর ইচ্ছা, এবার চল, আমাদের দেরি হচ্ছে। জুই মায়ের ব্যাগটা ছেড়ে নিজের ব্যাগটা কাঁধে তুলে নিতে মায়ার মাথায় সাদা হেজাব বেঁধে নিল। জুই টিফিন বক্স হাতে নিয়ে মায়ারও নিজের কাঁধে ব্যাগ ঝুলিয়ে জুইয়ের পেছনে এগোতে এগোতে বলল, তুই তো পরে আর কিছুই বললি না জুই। কোন বিষয়ে? অয়ন ভাইয়ের ব্যাপারে। বলার মতো কিছু থাকলে অবশ্যই বলতাম, কিন্তু আমি তো জানি তুই অয়ন ভাইকেই পছন্দ করতি। জুই নিজের ফ্ল্যাটের দরজার তালা লাগাতে লাগাতে মায়ার কথায় উত্তরে বলল, অয়ন ভাই কখনোই আমার পছন্দের লিস্টে ছিল না মায়ু। রাদীপ ভাইকে মনে করে অয়ন ভাইয়ের সাথে এতদিন কথা হতো, সেটা জাস্ট একটা ভুল বোঝাবুঝি ছিল। এখন দুইজনের ভুল বোঝাবুঝি ভেঙে গেছে, তাই কেউ কারোর সাথে কথা বলার প্রশ্নই ওঠে না। জুইয়ের কথায় মায়া অসন্তুষ্ট হয়ে বলল, ভুল বুঝাবুঝি শুধু তোর তরফ থেকেই ছিল জুই। অয়ন ভাইয়া শুরু থেকেই জানতো ফোনের ওপাশের মেয়েটা তুই ছিলি। তোকে জেনে শুনেই কথা বলে গেছে তিনি। এখানে ওনার অপরাধ নেই। তুই অন্তত একবার ওনার সাথে কথা বলে দেখতে পারিস কি বলেন উনি। আর নয়তো ওনার করা মেসেজগুলো অন্তত একবার পড়ে ডিলিট করিস, তাহলেই বুঝতে পারবি দোষটা কার। আমার আলাদা তো আমি আদালত নই যে ন্যায় অন্যায় দেখতে যাব। যেটা চলে গেছে সেটা চলে গেছে। আমি এখন কারোর দোষ গুণ দেখতে চাই না। তুই চল। কিন্তু জুই, জুই অনেকটা ধমক স্বরে মায়াকে থামিয়ে দিতে দিতে বলল, মায়া, আমাদের দেরি হচ্ছে, চল। ভোর 5:05। একটা সুন্দর স্নিগ্ধ সকালের সূচনা হলো ধরণী জুড়ে। পশ্চিম আকাশে লাল সূর্যের চটার আবির্ভাব এখনো ঘটেনি, তবে উজ্জ্বল আকাশে উজ্জ্বল পৃথিবী, প্রকৃতি জুড়ে শীতল হাওয়া উত্তাপ। এমন একটা সুন্দর সকালে সকলেই যাচ্ছে কলেজ ট্যুরে রাঙামাটিতে, তাই এই ট্যুরের যাত্রী মায়াও আছে। প্রথম সারি দ্বিতীয় সারি মিলিয়ে মোট 4টা বাসের ট্যুর যাত্রা এটা। মায়েদের সিট পড়ে চতুর্থ বাসে। সকল শিক্ষার্থী ছেলে মেয়েদের আলাদা আলাদা বাসে
বসার ব্যবস্থা করা হলেও সিনিয়র ছেলেমেয়েরা প্রায় সকল বাসেই উপস্থিত আছে ভলেন্টিয়ার হিসেবে। শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি এই ট্যুরে একদল সিনিয়র মেয়েদেরকেও নেওয়া হয়েছে জুনিয়র স্টুডেন্টদের সুষ্ঠু শিক্ষা সফর নিশ্চিত করার লক্ষ্যে। কঠোর নিষেধাজ্ঞা আর নজরদারিতে এই ট্যুরের যাত্রা শুরু হলো বাসের ছেলেমেয়েদের ডিজে গানের তালে, হৈ হুল্লোড় আর আনন্দে মেতে উঠল একটা সময় পর। কিন্তু মায়া সবার দলে নেই। সে মূলত মন খারাপে নিশ্চুপ বসে আছে। কি জন্য মায়ের মন খারাপ জানা নেই, শুধু উদাস আর অস্থির মনের ভেতর জ্বলছে ওর। উদাস মায়া জানালা ধরে বাইরের দিকে তাকিয়ে, দৃষ্টি ওই দূর সীমান্তের পাহাড়ের চূড়ায়। সকালের মিষ্টি ফুরফুরে বাতাসের তেজে মায়ার মুখ ছুঁয়ে মাথার হেজাব উঠছে শাঁসা শব্দে। জুঁই মায়ার পাশে বসে, শ্রেয়া নাদিয়া বসেছে পেছনের 2 সিট পরে। কিন্তু বাকি সবার মতন শ্রেয়া নাদিয়াও ডিজে গানের তালে খেল হারিয়ে নিজেদের সিট ছেড়ে সামনে মেয়েদের সাথে তাল মিলিয়ে মেতে আছে নাচে গানে। জুঁই সেটা ভিডিও করছে আর হাসছে। মোট কথা সবাই এনজয় মুডেই আছে। কিন্তু মায়া এসব গান নাচে নেই। মায়ার স্বামী সব পছন্দ করে না বলেই মায়া ভদ্রতা বজায় রাখলো, সিট ছেড়ে উঠল না পর্যন্ত। এমনি মায়া রিতকে না বলে চুরি করে এই ট্যুরে যাচ্ছে। সেজন্য মায়ার ভেতরটা হাঁসফাঁস করছে অপরাধ বোধে। হৃদ মায়ার ট্যুরে যাওয়ার বিষয়টা জানলে কি হবে মায়া জানে না। হয়তো হৃদের অবাধ্য হওয়ায় সে মায়ের উপর রেগে যেতে পারে, কিন্তু কতটুকু রাগ করতে পারে তার ধারণা মায়ের আপাতত নেই। সেজন্য মায়ের মন খারাপে সেই তখন থেকেই বাসে চুপ করে বসে। মায়ের মন খারাপ হচ্ছে এই ট্যুরে সে হৃদের অবাধ্য হয়ে না গেলেই পারত। মায়ের উচিত হয়নি হৃদের কথায় অমান্য করে এই ট্যুরে যাওয়া। মায়াদের একই বাসে রাদিফকেও দেখা যায় রাকিবের সাথে পেছন সিটে ভলেন্টিয়ার হয়ে বসে আছে সিনিয়র হিসেবে। মাঝে মধ্যে এদিকটায় তাকিয়ে নিজের বোনদের খেয়ালও রাখছে সে। সবাই হইচইয়ের মাঝে জুঁই হঠাৎ মায়ার হাত টেনে নিজের দিকে ফেরালো। অতি গানের শব্দে এক হাতে কান চেপে মায়ের দিকে ঝুঁকে চিল্লিয়ে বলল, কি হয়েছে তোর? সকাল থেকে দেখছি কেমন জানি ভয়ে সিটিয়ে আছিস, কোনো সমস্যা? জুঁইয়ের কথায় মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতে একই গলায় চিল্লিয়ে বলল, জুঁই, আমার কেমন জানি অস্থির আর ভয় করছে। মনে হচ্ছে এই ট্যুরে ওনার অনুমতি ছাড়া আমার আসাটা ঠিক হয়নি। মায়ের মন খারাপের কারণ হৃদ সেটা বুঝতে পেরেই জুঁই খানিকটা অসন্তুষ্ট গলায় একইভাবে বলল, তাহলে আসলি কেন? স্বামীর কথায় অমান্য করে? তোকে কে বলেছিল আসতে? নিজেই তো লাফিয়ে আসলি, এখন আবার ঢং করছিস। এতই যদি জামাই ভক্ত হতি তাহলে তাকে অমান্য করে লুকিয়ে এই ট্যুরে যেতি না, বেয়াদব। জুঁইয়ের কথায় মায়ের গলার স্বর খানিকটা কমে আসলো অপরাধ বোধে। তোরা সবাই যাচ্ছিস বলেই আমিও নিজের মনকে বোঝাতে পারিনি, সেজন্যই ওনাকে না বলে চুপিসারে তোদের সাথে যাচ্ছি। কিন্তু এখন কেমন জানি অস্থির আর ভয় করছে ভেতর। মনে হচ্ছে আমি ভুল করেছি। সত্যিই আমি ভুল করেছি জুঁই? কি করব বল না তুই? মায়ের অপরাধ বোধের বিষয়টা বুঝে
আশ্বস্ত দিয়ে বলল, এখন আর কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে, অলরেডি বাস ছেড়ে দিয়েছে, তাই এখন সফরটা এনজয় কর, একটা দিনের ব্যাপার মাত্র। রাতে বাসায় ফিরে ভাইয়ার সাথে যোগাযোগ করে নিস, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন আর মন খারাপ করিস না, কেমন? মায়া হাসফাস করতে করতে বলল, জুই, আমার কেমন জানি মনে হচ্ছে আমি এই ট্যুর শেষ করে হয়তো আর ফিরতে পারবো না। মায়ের কথায় জুই তেমন গুরুত্ব দিল না, বরং বিরক্ত হয়ে মায়ের কপালে গুঁতো দিয়ে শাসন করে বলল, বাজে চিন্তা না করে ট্যুর এনজয় কর বলদ। আরিফ ভাইয়া আছে আমাদের সাথে, কিচ্ছু হবে না কারোর। জুইয়ের কথায় মায়া খানিকটা আশ্বস্ত হলো। আরিফ যে ওদের সাথে ট্যুরে যাচ্ছে সেটা মায়ার ভুলে বসেছিল এতক্ষণ, কিন্তু জুইয়ের কথায় সেটা পুনরায় মনে পড়তেই মায়ার মনের ভয়, সংশয়, অস্থিরতা খানিকটা কমে গেল। সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে পেছনে তাকালো আরিফের খোঁজে। দেখল আরিফ রাদিফের সাথে বসে খুবই আস্তে ধীরে কথা বলছে কিছু নিয়ে। মায়ের পেছনে তাকাতেই আরিফও উঠে এদিকটাই তাকালো। বোনকে উঠে দাঁড়াতে দেখে আরিফ নিজের সিট ছেড়ে গিয়ে আস্তে রাদিফকে পেছনে আসতে রাকিবও আরিফের পেছন পেছন এই দিকটায় এগিয়ে আসলো। চলন্ত বাসে আরিফ মায়াদের সিটের কাছাকাছি আসতে জিজ্ঞাসা করলো, তোদের কিছু প্রয়োজন কিনা? জুই মাথা নাড়িয়ে অসম্মতি জানাতেই মায়া আরিফের দিকে তাকিয়ে হাসফাস করে বলল, ভাই, আমার ভয় করছে। কিসের ভয় বোকা? ভাই আছে না? তারপরও ভাই, আমার কেমন জানি অস্থির অস্থির লাগছে। মায়ের কথায় আরিফ এগিয়ে এসে জুয়ের ওপর দিয়ে মায়ের কপালে একটা হাত ছুঁয়ে দেখল মায়ের কোনো অসুস্থতা আছে কিনা। মায়ার শরীরের তাপমাত্রা ঠিক দেখে আরিফ মায়াকে আশ্বস্ত করতে করতে বলল, কখনো লং জার্নি করিসনি তো, তাই হয়তো এমন অস্থির অস্থির লাগছে। আর কিছুক্ষণ পর দেখবি সব ঠিক হয়ে গেছে, তোরও ভালো লাগবে। আচ্ছা, তোদের ব্যাগে দেখ, খাবার রাখা আছে, ওইগুলো খেয়ে নে, আর কিছু দরকার পড়লে ভাইকে ডাকিস, কেমন? ভাই পেছনেই আছে। মায়া ঘাড় কাত করে সম্মতি দিতেই আরিফ আর রাকিব দুজনই জায়গা ছেড়ে নিজেদের সিটে গিয়ে বসলো। মন খারাপের কারণে মায়া ব্যাগ খুলে খাবার পেতেই নিজের মন খারাপের কারণও ভুলে বসলো। পুরো ট্যুর যাত্রায় হইচই আর আনন্দে কাটলো সবার সাথে। শিক্ষক সিনিয়রদের কঠোর নজরদারি আর গাইডলাইনে পুরো ট্যুর যাত্রায় কোনো স্টুডেন্টের কারোর কোনো সমস্যা হলো না বিন্দুমাত্র। মূলত শিক্ষার সফর। ট্যুরটি ছিল রাঙামাটি, ঝুলন্ত ব্রিজ, রাজবন বিহার আর শুভলং ঝর্ণা দর্শনের 3টি স্থান পরিদর্শনের ট্যুর যাত্রা শেষ করে সন্ধ্যা 7টা নাগাদ পুনরায় 4টি বাস ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে। ছাত্রছাত্রীরা সারাদিনে ঘোরাঘুরি আর ক্লান্তিতে সিটে ঝিমিয়ে বসে রইল। মায়া জুই সিটে হেলিয়ে ঘুমিয়ে। শ্রেয়া নাদিয়ার অবস্থানও সেম। বাসের মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা জেগে আছে তারা মূলত ফোনে ব্যস্ত হয়ে আছে তাদের সারাদিনের তোলা ছবিগুলো দেখায়। রাত এখন 8:45 ঘরে।
রাত তখন 8:45 ঘরে। বাস 4:15 থামে একটা পাহাড়ি খাবার হোটেলের সামনে। রাতের খাবারটা সবাই এখানেই সারতে চায়, কারণ রাঙামাটি পাহাড়যাত্রায় পাহাড়িয়ান এর থেকে সামনে গেলে হয়তো ভালো মানের খাবার হোটেল পাওয়া যাবে না বলেই দলবল বেঁধে সকল স্টুডেন্টদের নিয়ে শিক্ষকরা এই রেস্টুরেন্টে নামলো খেতে। খুবই সতর্কতা আর গাইডলাইনের সাথে স্টুডেন্টদের রেস্টুরেন্টের ভেতরে বসালো। 150 স্টুডেন্টের খাওয়া দাওয়া আর ফ্রেশ হতে হতে প্রায় 1.5 ঘন্টার উপরে সময় লাগলো। রাত তখন 8:45 থেকে প্রায় 10:20। ঘড়ির কাঁটায় গিয়ে ঠেকলো। এই খাওয়া দাওয়া পুরো সময়টা মায়া, জুঁই, নাদিয়া, শ্রেয়ার সঙ্গেই ছিল। এর মাঝে 4 জনের ওয়াশরুমের কাজ সেরে পুনরায় আরিফের নির্দেশ অনুযায়ী বাসে গিয়েও বসেও পড়ল। কিছুক্ষণের মধ্যেই বাসগুলো ছেড়ে দেবে। ইতিমধ্যে সকল স্টুডেন্টের বাসে ওঠা শেষ। ক্লান্ত মায়া পুনরায় জানালা দিয়ে তাকিয়ে বাকি স্টুডেন্টদের দল বেঁধে গাড়ি উঠতে দেখার মধ্যে বেখেয়ালি হঠাৎ চোখে যায় রেস্তোরাঁর অদূরে কিছু ঝাপসা দৃশ্যের দিকে। কৌতূহল মায়া মাথা বের করে সেই দিকটায় উঁকি মেরে তাকাতেই আবারও ঝাপসা কিছু দৃশ্য দেখলো সে। অতি দূর থেকে মায়া সেই দৃশ্যগুলো ঠিকঠাক বুঝতে পারল না, তবে এতটা বুঝতে পারল সেখানে কিছু একটা হচ্ছে। মায়া সেই দিকে তাকিয়ে থেকেই পাশে বসা জুঁইকে ডাকলো উঁচু গলায়। মায়ার দেখা অদূরে সেই ঝাপসা দৃশ্যটা কি সেটা দেখার জন্য জুঁইকে ডেকে মায়া বলল, জুঁই দেখ তো রেস্তোরাঁর পেছনে কি, ওইখানে কি কিছু হচ্ছে নাকি? আচ্ছা, ওইখানে আমাদের ক্লাসমেট রাফানা ওইটা, কিন্তু ওখানে কি করছে দেখ তো। অমনোযোগী জুঁই ফোন চালাতে ব্যস্ত ছিল বলেই মূলত ও মায়ের কথায় তেমন মনোযোগ দিতে পারল না। ওদের সারাদিনের তোলা ছবিগুলো দেখছিল জুঁই, তাই মায়ার কথায় অমনোযোগী ভাবে হালকা উকি দিতেই বাইরে তাকিয়ে অদেখার মতন করে পুনরায় জায়গায় বসে ফোন চালাতে বলল, কই কিছু তো নাই। যদিও কিছু থাকে তাহলে তোর এত কিছু দেখা লাগবে কেন? চুপচাপ বসে থাক। জুঁইয়ের কথায় মায়া তেমন পাত্তা না দিয়ে পুনরায় সেই দিকে তাকিয়ে রইল। মায়ের মন খসখস করছে রেস্তোরাঁর পেছনে ঘোর অন্ধকারের দিকে তাকিয়ে। পাহাড়ি এলাকায় হয় রেস্তোরাঁটাও পাহাড়ের সীমান্তে অবস্থিত। মায়া রেস্তোরাঁর পেছনে পাহাড়ি জঙ্গলের দিকটায় তাকিয়ে রইল। আবছায়া অন্ধকারে মায়ার মনে হচ্ছে সেখানে কিছু একটা হচ্ছে। কারা যেন রাফার সাথে জোরাজুরি করছে। মায়া অত দূর থেকে বেশি একটা বুঝতে পারছে না, কিন্তু এত দূর থেকে দেখে মায়া কেন জানি তাই মনে হলো। যদিও মায়া শিওর না, কিন্তু তারপরও মায়ার চোখের সামনে দৃশ্যগুলো হেলাফেলা করতে পারল না। বরং মায়া পুনরায় জুঁইকে ডেকে সেই দৃশ্য দেখতে চেয়ে একইভাবে বাহিরের দিকে তাকিয়ে বলল, জুঁই একটু ভালো করে দেখ না প্লিজ। রাফাকে মনে হয় কারা যেন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি অন্ধকারে ঠিকঠাক বুঝে উঠতে পারছি না। আমার মনের ভুলও হতে পারে। তুই একটু দেখে বল না, আমি যা দেখছি তুই কি তাই দেখছিস নাকি জুঁই?
মায়া পরপর কথায় উত্তর না আসায় মায়া বিরক্তির ন্যায় পাশ ফিরে তাকাতেই দেখলো জুঁই পাশের সিটে নেই। শ্রেয়া নাদিয়ার সঙ্গে পেছনের সিটে বসে ফোনে কিছু একটা দেখছে তিনজন মিলে। অস্থির মায়া জুঁইকে না পেয়ে পুনরায় জানালা দিয়ে বাইরে তাকালো। দেখলো এইবার আর রাফা নামক মেয়েটা আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। মায়ের মন খসখসে গাড়ির সিট থেকে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য একবার হোটেলের পেছনে গিয়ে রাফা মেয়েটার খোঁজ করে আসবে, বাইরে আছে কিনা সেটা। যদি রাফাকে না পায় তাহলে ভাববে মেয়েটা অবশ্যই কোনো না কোনো বিপদে আছে। তখন মায়া না হয় কলেজের স্যারদের বিষয়টা জানাতে পারবে। কিন্তু মায়া আগে নিশ্চিত না হয়ে হুট করে যদি রাফা মেয়েটার বিপদে আছে এমন কথা রটায় তাহলে দেখা গেল পরে রাফা মেয়েটাকে সুস্থ সবল দেখে মায়া লজ্জা পেয়ে যাবে সবার সামনে। বিভ্রান্তকর পরিস্থিতির সৃষ্টি করার দায়ে মায়া কোলের ব্যাগটা সিটের ওপর রাখতে রাখতে কয়েক সিট পিছিয়ে জুঁইকে উদ্দেশ্য করে পুনরায় ডেকে বলল, জুঁই, আমি একটু নিচে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে, এক্ষুনি চলে আসবো। মায়ের কথায় জুঁই, শ্রেয়া, নাদিয়া তিনজনই এই দিকে তাকালো। মায়ের মুখে আরিফের নামটা শুনে জুঁই বিষয়টা তেমন গুরুত্ব দিল না, বরং অল্প আপত্তি জানিয়ে বলল, ভাই তো আসবেই, তুই এখন নিচে নেমে কি করবি? গাড়ি তো এক্ষুনি ছেড়ে দিবে। গাড়ি ছাড়ার আগেই চলে আসবো, একটু কাজ আছে নিচে। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। মায়া ব্যাগ ট্যাগ ফেলে খালি হাতে বাস থেকে নামলো। আরিফ, রাকিব টিচার্সদের সাথে সামনের বাসগুলোতে স্টুডেন্টদের ওঠানোর কাজে ব্যস্ত। মায়া বসেছিল লাস্ট বাসেতে। ওদের বাসের সবার কাজ শেষ বলেই এই দিকে তেমন কারোর খেয়াল নেই। মায়া বাস থেকে নেমে একবার ভাবলো আরিফের কাছে যাবে, আরিফকে জানাবে মায়া ওইদিকে হোটেলের পেছনে রাফাকে দেখেছিল, ওর সাথে কারা যেন ছিল। তারপর মুহূর্তে মায়া ভাবলো ওর মনের ভুলও হতে পারে, সেজন্য মায়া আগে সেদিকটায় একবার উঁকি মেরে দেখতে চাইলো আসলে ওইদিকে কেউ আছে কিনা। ভাবনা অনুযায়ী মায়া সত্যি বাসের উল্টো পথে হাঁটল। অল্প স্বল্প চিপা রাস্তা ধরে হোটেলের পেছনে এসে তেমন কাউকে দেখল না। বেশ অন্ধকার হওয়ার পাশে তাকাতেই মায়ার গা চমচম করে উঠল ভয়ে। হোটেলের পেছনে দিকটা বেশ উঁচু পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে, পাহাড়ে গাছালিতে ঘেরা জঙ্গলের মতন হয়ে আছে। মায়ের গা শিরশির করে উঠল ভয়ে। অন্ধকারে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে মায়া ফিরতে গিয়েও কারোর গোঙানির শব্দ কানে আসলো। চমকে ওঠার মতন দ্রুত আশেপাশে তাকালো। তেমন কাউকে দেখতে না পেয়ে মায়া গোঙানির শব্দ অনুসরণ করতে চাইল। থেমে অল্প শব্দ কানে আসতেই মায়া সেই শব্দের উৎস অনুসরণ করে এক পা দুই পা সামনে এগোতে হোটেলের থেকে বেশ খানিকটা দূরে পাহাড়ি চূড়ায় উঠতে দেখলো বেশ কিছু ছেলে একত্রে একটা মেয়ের হাত পা মুখ বেঁধে মেয়েটাকে কোথাও নিয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে। আটকে ওঠার মতন মায়া থমকে গেল অন্ধকারের মধ্যে ওদের কলেজের সাদা ড্রেস পরিহিত মেয়েটাকে দেখে। তার মানে মায়া তখন গাড়িতে বসে ঠিক দেখেছিল এই মেয়েটাই রাফা ছিল। আর এই ছেলেগুলো তখন রাফাকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে যাচ্ছিল। অনেক দূর হওয়ায় মায়া তখন সেটা বুঝতে পারেনি। এজন্যই মায়া জুঁইকে এতবার বলছিল এই দিকটায় তাকাতে। বেখেয়ালি জুঁই তখন যদি মায়ের কথাগুলো একবার মনোযোগ দিয়ে শুনতো বা দেখতে চাইতো তাহলে
দেখতে চাইতো মায়া আসলে কি দেখাতে চাচ্ছে ওকে, তাহলে আজ রাফা মেয়েটা বিপদে পড়তো না। তার আগে মায়া সবাইকে জানিয়ে রাফা মেয়েটাকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়ে নিত। আতঙ্কিত মায়া কি করবে চট করে বুঝতে পারল না। এখন যদি মায়া দৌড়াদৌড়ি করে পুনরায় বাসের কাছে ফিরে যায় সবাইকে এটা জানাতে, ওদের কলেজের রাফা নামের একজন শিক্ষার্থী বিপদে পড়েছে, কারা যেন মেয়েটাকে তুলে নিয়ে যাচ্ছে সেটা বলতে, তাহলে সবাইকে নিয়ে মায়া ফিরে আসতে আসতে রাফা মেয়েটাকে হারিয়ে ফেলবে ও। আবার এই মুহূর্তে মায়া একা রাফার পেছনে গিয়েও কোনো লাভ নেই। ওর দ্বারা এতগুলো ছেলে থেকে মেয়েটাকে একা বাঁচানো সম্ভব না। অস্থির মায়া কি করবে বুঝতে না পেরে ওই পাহাড়ি নেশাখোর ছেলেগুলোর পেছনে হাঁটলো। অন্তত কোথায় নিয়ে যায় রাফাকে সেই লোকেশন দেখে না হয় মায়া পুনরায় ফিরে এসে সবাইকে জানাবে। সেটা ভাবা অনুযায়ী মায়া তাই করলো। হোটেল থেকে বেশ অনেকটা দূরে নিয়ে যায় রাফাকে ছেলেগুলো। পাহাড়ের শীর্ষ চূড়ায় এনে রাখলো মেয়েটাকে হাত পা মুখ বাঁধা অবস্থায়। তার কিছুটা সামনে আগুন জ্বালিয়ে হইচয়ে নেশা করা বোধ হলো একজন। এই সব কিছুর মাঝে মায়া ছেলেগুলোর পেছনে ছুটতে ছুটতে অন্ধকারের মাঝে নিজেদের হোটেলের রাস্তা ভুলে বসলো। এই অজানা পাহাড়ি এলাকায় মায়া নতুন। কোনদিন মূল রাস্তা কোন রাস্তা আর কোন দিকে বিপদ সংকেত তাও জানা নেই মায়ার। আতঙ্কিত মায়া রাফার খোঁজে নিজের জীবনও বিপদে ফেলল। পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে অসংখ্যবার উঁচু নিচু গর্তে হোঁচট খেয়ে পড়ে গায়ের সাদা ড্রেস লাল মাটিতে ময়লা করে ফেলেছে ততক্ষণে। তারপরও হাল ছাড়েনি। নিশ্চুপে ছেলেগুলোর পেছনে ছুটতে ছুটতে নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছালো। পাহাড়ি গাছের আড়ালে নিজেকে লুকিয়ে দেখলো প্রায় ৮-১০ জনের মতন পাহাড়ি নেশাখোর ছেলেপেলে হবে, আর ওদের বসবাস মূলত পাহাড়ের চূড়ায় হয়ে থাকে। মায়া আশেপাশের গা ছমছম করা পরিবেশটা দেখলো। পাহাড়ি গাছের ডালপালা কেটে বসার মতন একটা টুল বেঁধে রেখেছে। এর পাশেই একটা বাঁশের চৌকি দেখা গেল, আর মাঝে খালি জায়গাটা ছেলেগুলো গোল করে বসে মধ্যখানে আগুন জ্বালিয়ে হাতের তালুতে কিছু একটা ঘষে বারবার সেটা মুখে দিয়ে নেশা করছে তারা। মূলত বোকা মায়ার ধারণা নেই পাহাড়িয়ার নেশাখোর ছেলেগুলো ভয়ঙ্করতা সম্পর্কে। যদি থাকতো তাহলে কখনোই নিজের জীবন বিপদে ফেলে একা মেয়ে হয়ে অন্য মেয়েকে বাঁচাতে আসতো না এই মধ্যরাতে, বরং দ্রুত নিজের কলেজ কর্তৃপক্ষদের জানাতো বিষয়টি। মায়ার বোকামিতে সে নিজেই ফেঁসে গেল। আর এই বিষয়টা সম্পর্কে ওর নিজেরও জ্ঞান ছিল না। মূলত পাহাড়িয়ার নেশাখোর ছেলেদের কোনো জাত বংশ হয় না, তারা বেনামি পাহাড়ি জঙ্গি বলে মানুষের কাছে পরিচিত। তাদের দিয়ে অন্ধকার জগতে সকল কাজ করায় দুনিয়ার ক্ষমতাশালী মানুষেরা। চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, অপহরণ, নারী পাচার, অস্ত্র পাচার, কিডন্যাপিং, জঙ্গি আর দুনিয়ার সকল অজানা অরাজকতার কাজ করানো হয় এসব পাহাড়িয়ান নেশাখোর ছেলেপেলেদের দিয়ে। এত ভয়ঙ্কর জঙ্গিদের হাতে কোনো ছেলে মানুষ পড়লেই তার জীবন নিয়ে ফিরতে পারে না। সেখানে মায়া একা মেয়ে হয়ে এসেছে আরেকজন
মেয়েকে বাঁচাতে। নিরস্ত্র মায়ার হাতে একটা ফোন পর্যন্ত নেই যে কারোর কাছে সাহায্য চাইবে। খালি হাতে বান্ধবীকে বাঁচাতে এসে সে নিজের জীবনও রিস্কে টানলো। কিছু সময় পার হতেই পরিস্থিতি অল্প শিথিল হলো। ছেলেগুলোকে নেশায় মেতে থাকতে দেখে মায়া গাছের আড়াল হতে অল্প উঁকি মেরে দেখলো রাফাকে। মায়ার থেকে কিছুটা দূরে রাফাকে ছেলেগুলো ওর হাত পা মুখ বাঁধা অবস্থায় ফেলে রেখেছে মাটিতে, হয়তো নেশা করার পরই ঝাঁপিয়ে পড়ার চিন্তা ভাবনা। মায়া আর কিছু ভাবল না। নিজের ক্লাসমেটকে বাঁচাতে হামাগুড়ি দিয়ে এগিয়ে বসলো রাফার পেছনে। রাফা এখন নিজের হাতে পায়ে বাঁধন ছাড়ানোর চেষ্টায় আর্তনাদে চিৎকার করার মতন গোঙাচ্ছিল ছাড়া পাওয়ার জন্য। মাটিতে পড়ে ছটফট করার সময় হঠাৎ পায়ের কাছে যখন কারোর উপস্থিতি বুঝতে পারল, তখনই আতঙ্কিত রাফা প্রাণ বাঁচাতে প্রহার করে বসলো মায়াকে। নিজের দুপা একত্রে বাঁধা অবস্থায় লাথি মারল মায়াকে। আঘাত পেয়ে ছিটকে পড়ার মতন উল্টে পড়ল মায়া। রাফার মনে করেছে নেশাখোর ছেলেগুলোর মধ্যে কেউ একজন হবে ওকে ছোঁয়ার চেষ্টা করছে। সেজন্য গোঙানি অবস্থায় মাথা তুলে পায়ের কাছটায় তাকিয়ে দেখল মায়াকে পুনরায় দৌড়ে গাছের পেছনে লুকাতে। মায়াকে দেখেই আতঙ্কিত রাফা সুস্থির হলো। শেষ ভরসার আশ্রয় খুঁজে মায়াকে উদ্দেশ্য করে গাছের পেছনে তাকিয়ে আরো জোরে জোরে গোঙাতে লাগলো ওকে বাঁচাতে। অথচ মায়া রাফাকে বাঁচাতে এসেও ও কেন পুনরায় পালিয়ে গেল সেটা বুঝতে রাফা আরো কয়েক সেকেন্ড সময় লাগলো, যখন দেখলো একটা নেশাখোর ছেলে এই দিকটায় এগিয়ে আসছে রাফার উদ্দেশ্যে। মূলত রাফা তখন মায়াকে দেখে হঠাৎ চিৎকারের শব্দে এই ছেলেটিকে পাঠিয়েছে দেখতে বাকি ছেলেগুলো। পাহাড়ি এলাকায় বন্যপ্রাণী বেশি থাকে, ওরা একা মানুষ পেয়ে আক্রমণ করে বসে। সেজন্যই রাফার চিৎকার দেখতে আসলো কোনো বন্যপ্রাণী আক্রমণ করেছে কিনা। কিন্তু আশেপাশে তেমন কিছু দেখতে না পেয়ে রাফার সামনের ছেলেটি বসতে ওর গাল আঁকড়ে ধরে ঝরঝরে চট্টগ্রামের ভাষায় নেশাক্ত গলায় বলল, শালি হুদাই না চিল্লায়ে শরীরের শক্তি ধরে রাখ। 10টা পুরুষ মানুষের সারা রাতের মনোরঞ্জন করতে তোরে অনেক শক্তির প্রয়োজন হবে। নেশা করবি? তাহলে তোরও আমাদের মতন বহুত শক্তি হইব শরীরে, তখন আমাদের মজা দিতে পারবি। তুইও মজা লাগাইতে পারবি। দাঁড়া, আনতেছি তোর জন্য নেশা। কথাগুলো বলেই আবারও নেশাখোর ছেলেটা হেলে দুলে হাঁটলো বাকি ছেলেদের উদ্দেশ্যে, হয়তো নেশা নিয়ে ফিরবে আবার। ছেলেটিকে চলে যেতে দেখে মায়া পুনরায় গাছের পেছন হতে বের হলো। আবার মায়াকে দেখে রাফা তেমন একটা হইচই করল না, বরং চুপ রইল। তাড়াহুড়োয় মায়া দ্রুত হাতে রাফার পিঠে ওর হাতের বাঁধন খুলে দিতেই রাফা উঠে বসল। মায়া ওর পায়ের বাঁধন খুলতে রাফা নিজের হাতের বাঁধন খুলে আতঙ্কিত গলায় খানিক উঁচু স্বরে মায়াকে শুধালো, তুই এখানে কিভাবে আসলি মায়া? মায়ার উঁচু গলায় আতঙ্কিত হলো মায়া। তাড়াহুড়োয় তৎক্ষণাৎ রাফার মুখ চেপে মায়া সতর্ক করতে ফিসফিসে গলায়
বলতে চাইল, আস্তে কথা বল রাফা, নয়তো ধরা পড়ে যাব আমরা। মায়ের সতর্কতাও তেমন কাজ হলো না। রাফা বোকামিতে ততক্ষণে চলে যাওয়া ছেলেটি পিছনে ঘুরে তাকালো মেয়েলি কণ্ঠ শুনে। দেখলো ওদের ধরে আনা মেয়েটাকে অন্য নতুন আরেকটা মেয়ে মুখ চেপে ধরে আছে, তা ছাড়া পাওয়া অবস্থায়। নতুন মেয়ে মায়াকে দেখেই নেশাখোর ছেলেটি চিল্লিয়ে উঠে বাকিদের উদ্দেশ্যে পুনরায় চট্টগ্রামের ভাষায় ডেকে বলল, কিরে কই তোরা, দেখ এইখানে আরো একটা নতুন মাইয়া আইছে, আমাদের পুরান মাইয়াডারে তো সারাইয়া নিয়া যাইতাছে, তোরা কই, তাড়াতাড়ি আয়, ধর শালীদের। হাই হাই। বগল থাবার মতন রাফার এক হাত চেপে আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ দৌড়ালো পাহাড়ি এলোমেলো রাস্তা ধরে। কোথায় যাচ্ছে, কোন রাস্তা ধরে দৌড়ালে হোটেলে পৌঁছাতে পারবে তা কিছুই জানা নেই মায়ার। শুধু জানে এই ছেলেগুলো হাত থেকে নিজেকে এবং রাফাকে বাঁচাতে হবে। হয়তো রাফা তখন ওইভাবে চিল্লিয়ে কথাগুলো না বললে দুইজনই নিশ্চুপে পালিয়ে আসতে সক্ষম হতো, কিন্তু ভয়ার্ত রাফার বোকামিতে ওর সাথে সাথে মায়াও ফেঁসে গেল জঙ্গিদের হাতে। আতঙ্কিত দুইজনই প্রাণের ভয়ে যেদিকে দুচোখ যাচ্ছে সেই দিকেই দৌড়াচ্ছে। অথচ অচেনা পথে দৌড়াতে দুইজনেরই আবার নতুন করে বিপদের সম্মুখীন হবে কিনা জানা নেই কারোর। পেছনে পাহাড়ি জঙ্গিগুলো খাক ছেড়ে চিল্লিয়ে শব্দ শোনা যাচ্ছে অনবরত। আতঙ্কিত দুই বান্ধবী পেছনে না তাকিয়ে বুঝতে পারছে ছেলেগুলো ওদের উদ্দেশ্যেই ঝড়ের বেগে দৌড়িয়ে আসছে। প্রাণপণ দৌড় আর হোঁচট খেতে খেতে পাহাড়ের চূড়া থেকে দেখলো সারিবদ্ধভাবে মায়াদের কলেজ বাস 4টা চলে যাচ্ছে পাহাড়ের বুক ঘেঁষে রাস্তা দিয়ে। বাসের উজ্জ্বল আলোয় মায়াদের মোটেও চিনতে ভুল হলো না নিজেদের কলেজের বাসগুলো। আতঙ্কিত মায়া আরো আতঙ্কিত হলো নিজেদের আপনজনদের ওদের রেখে চলে যেতে দেখে। মায়াদের বাসগুলো ওদের খোঁজ না করেই চলে যেতে দেখে পাহাড়ের চূড়া থেকে মায়া রাফার হাত চেপে সেই দিকে দৌড়াতে চিল্লাতে চাইল বাসগুলো থামাতে, কিন্তু পর মুহূর্তে সতর্কতায় আর চিল্লালো না। পেছনে থাকা ছেলেগুলো যদি ওদের খোঁজ পেয়ে যায় সেজন্য। দিনের আলোতে পাহাড়ের উঁচু নিচু রাস্তায় চলা মুশকিল। হোঁচট খেয়ে পাহাড়ের ওপর থেকে তলদেশে পড়ার সম্ভাবনা বেশি। এমনটা অবস্থায় রাতের 11টায় চাঁদবিহীন অন্ধকার পাহাড়ি রাস্তায় দৌড়ানোর আরো ভয়ঙ্কর। জানাশোনা ট্রেনিং প্রাপ্ত ট্রেনাররাও এমন রাস্তায় পাহাড়ের বুকে নামে না। পাহাড়ি জঙ্গি বিষাক্ত জীববস্তু বা বিষধর সাপের তাড়নায় সেখানে দুটো মেয়ে হয়ে ওদের চারদিকে থেকে বিপদ আর বিপদ জড়িয়ে। ভয় পেয়ে থেমে গেলে নেশাখোর ছেলেদের হাতে ইজ্জত খুইয়ে মরতে হবে, আর নয়তো প্রাণের তাগিদে দৌড়াতে চাইলে যে কোনো সময় পাহাড়ে হিংস্র প্রাণী বা বিষধর সাপের কবলে পড়ে মরতে হবে। মোট কথা, নিশ্চিত মৃত্যু মুখ থেকে মায়ার প্রাণ বাঁচানোর তাগিদে রাফার হাত চেপে দৌড়াচ্ছে চলে যাওয়া বাসগুলো ধরে। বেখেয়ালি দৌড়াতে একসময় অন্ধকারে ছোট গর্তে হোঁচট খেয়ে দুইজনই উল্টে পড়ে পাহাড়ের উঁচু থেকে নিচে। আর এই উল্টে পড়া দুইজনের বেশ কাজে দিল। পাহাড়ের উঁচু থেকে সোজা রাস্তায় এসে পড়ল। মায়া থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ল রাফা। হাতে পায়ে শরীরের জায়গায় জায়গায় ব্যথা পেল দুইজনেই এত উঁচু থেকে পড়ে। আতঙ্কিত মায়া ব্যথায় গঙিয়ে উঠে বসতে বসতে নিজেদের বাসের খোঁজ করল। দেখলো মায়াদের থেকে বেশ খানিকটা দূরে বাস 4টা চলে যাচ্ছে। বাসে থেকে মায়া
চেঁচালো বাসগুলোর উদ্দেশ্যে। মায়া দেখা দেখি রাফাও সেম কাজ করলো, কিন্তু বাসগুলোকে থামতে না দেখে মায়া নিজের শরীরের ব্যথা ভুলে পুনরায় রাফার হাত চেপে টেনে তুলে দৌড়ালো বাসের পেছন পেছন। এমনি দীর্ঘ সময় ধরে পাহাড়ের উঁচু নিচু রাস্তায় ধরে দৌড়াচ্ছে দুইজন। এখন আবার চলন্ত বাসের পেছন পেছন দৌড়াতে হচ্ছে ওদের জন্য থামতে। কিন্তু চলন্ত বাসগুলো মায়াদের ডাক পৌঁছালো না, আর না মিউজিকের জন্য কেউ শুনতে পেল বুক ফাটা দুই কন্যার আর্তনাদের চিৎকার। বাস থামাও, কেউ আমাদের নিয়ে যাও, আরিফ ভাই, আমরা বিপদে পড়েছি, আমাদের বাঁচাও, জুই, এই জুই। মায়া রাফার পরপর চিৎকারের শব্দ দুই পাশের পাহাড়ে প্রতিধ্বনি হয়ে পুনরায় সেটা ফিরে আসছে। তারপরও চলন্ত বাসের কেউ শুনল না ওদের আর্তনাদে চিৎকার। দৌড়াতে দৌড়াতে বাসগুলো চোখের সামনে থেকে বহুদূর চলে যেতেই চোখ দেখে থামে দুইজন। দীর্ঘ সময় ধরে বাসের পেছনে দৌড়াতে দৌড়াতে নিঃশ্বাস ফুলে আসছে দুইজনের, হাঁপাতে হাঁপাতে। গলা শুকিয়ে দুইজনের কাশি উঠল অনবরত। কাশতে কাশতে নিঃশ্বাসের অভাবে দুইজনেই মাঝ রাস্তায় বমিও করে বসলো। ক্লান্তিতে হাঁটু গেড়ে রাস্তায় বসতেই ওদের কানে আসলো ছেলেগুলোর হুংকার শব্দ। ভয়ার্থ মুখে দুইজনে তৎক্ষণাৎ পিছনে ফিরে তাকাতেই দেখলো বাকি ছেলেগুলোর একজন ওদের ঠিক কাছাকাছি চলে এসেছে। মায়েরা এতক্ষণ বাসের পেছনে দৌড়ানোর ফলে পেছনের পড়ে থাকা গুন্ডাগুলোর কথা প্রায় ভুলেই বসেছিল দুইজন। কিন্তু এখন আতঙ্কিত দুই বান্ধবীর পেছন ফিরে তাকাতেই দেখলো মোটা লাঠি হাতে একজন ছেলে দৌড়ে আসছে মায়াদের দিকে। বাকি ছেলেগুলো হইচই করে পাহাড়ের চূড়া থেকে নিচে নামছে চিল্লাতে চিল্লাতে। আতঙ্কিত দুই বান্ধবী তৎক্ষণাৎ প্রাণের ভয়ে উঠে দাঁড়ালো। পুনরায় রাফার হাত চেপে মায়া একইভাবে দৌড়াতে লাগলো। পেছনে দৌড়ে আসা ছেলেটার হাতে মোটা লাঠিটা ছুঁড়ে মারল মায়ার উদ্দেশ্যে। দক্ষ হাতে ঢিল মায়ার পায়ে আঘাত পেতেই মুখ থুবড়ে পড়ল পিচঢালা রাস্তায়। একভাবে রাফাও পড়ল মায়ার সঙ্গে। সেই সুযোগে এগিয়ে আসলো ছেলেটা, সঙ্গে সঙ্গে আটকালো মায়াদের। মায়ার উপর ক্ষোভ থেকেই প্রথমে প্রহার করলো মায়াকে ছেলেটি। মায়ার হেজাবের ওপর দিয়ে মায়ার চুলের মুঠি চেপে ধরে বিশ্রী ভাষায় গালি দিতে দিতে বলল, শালি অনেক দৌড়িয়েছিস, আজকে দেখবো তোর শরীরে কত তেজ। এক হাতে মায়ার চুলে মুষ্টি চেপে অন্য হাতে রাফাকে আটকালো। নিজের বাকি সঙ্গীদের ডেকে চট্টগ্রামের ভাষায় চিল্লিয়ে বলল, এই তোরা কই, এদিকে আয়, শালিদের ধরছি, তাড়াতাড়ি আয়। বাকি কথাগুলো শেষ করার আগেই ভাঙা রাস্তায় ভাঙা ইট তুলে এলোমেলো ভাবেই নেশাখোর ছেলেটির চোখে আর কপাল মিলিয়ে আঘাত করলো মায়া। আঘাতে তাড়নায় চিৎকার করে তৎক্ষণাৎ মায়ার চুল ছেড়ে নিজের চোখে হাত দিতেই উঠে দাঁড়ালো মায়া। রাস্তায় পড়ে থাকা রাফার হাত টেনে পুনরায় পাহাড়ি রাস্তা ধরে দৌড়াতে দৌড়াতে আতঙ্কিত মায়া রাফার উদ্দেশ্যে বলল, আমাদের বাঁচানোর মতো আর কেউ নেই রাফা, নিজের প্রাণের লড়াই আবার নিজেদেরই করতে হবে। আমাদের আপনজনগুলো আমাদের ছেড়ে চলে গেছে রাফা, এখন আল্লাহ ভরসা, তিনি আমাদের সহায়ক হবেন ইনশাআল্লাহ, শুধু পা থামাস না, তাহলেই হবে। দীর্ঘ সময় দৌড়াতে দৌড়াতে ক্লান্তিতে হাঁপিয়ে উঠেছে দুইজনই। শ্বাস ফুলে
যাচ্ছে, শরীর ছেড়ে দিচ্ছে আঘাতে আঘাতে। মায়ের অনুভব করলো ওদের ডান পাশের ভীষণ ব্যথা মায়া অনুভব করলো ওর ডান পায়ে ভীষণ ব্যথা আর ভেজা অনুভব করছে। হয়তো তখনও ছেলেটি মায়াকে লাঠি ছুঁড়ে মারায় ওর পা কেটে রক্ত ঝরছে, কিন্তু তারপরও নিজের দৌড়ানো কমালো না। মায়ার সঙ্গ ধরে রাফাও দৌড়াতে দৌড়াতে কান্না মিশ্রিত গলায় বলল, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে মায়া, যে কোনো সময় জ্ঞান হারাবো মনে হয়। আজকে আমাদের মৃত্যু নিশ্চিত। ওরা আমাদের ধরতে পারলে জানে মেরে ফেলবে। শরীরের ব্যথা আঘাতে ভয়ে চোখ দিয়ে পানি মায়ারও পড়ছে, কিন্তু তারপরও হাল না ছেড়ে দৌড়াতে দৌড়াতে রাফাকে সাহস দিয়ে বলল, আল্লাহ ভরসা রাফা, হাল ছাড়িস না, আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। তারপরও আজ যদি মরতে হয় তাহলে ইজ্জত সম্মানে মরব, কিন্তু তারপরও এইসব নোংরা জঙ্গিদের হাতে ইজ্জত খোয়াবো না। আয়। সরাসরি পাহাড়ের বুক ঘেঁষে তৈরি করা যানবাহনের রাস্তার দুপাশে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এক একটি পাহাড়, আবার সেই পাহাড়ে গায়ে হেলিয়ে উঠে আছে যে অন্য একটা পাহাড়। ছোট বড় উঁচু নিচু অসংখ্য পাহাড়ের মেলা দেখা যায় দিনের আলোয় এদিকটায়, কিন্তু রাতের আলোয় এই পাহাড়গুলো ভয়ঙ্কর কালো ছায়ায় ছড়া। তেমন কিছুই দেখা বা বোঝা যাচ্ছে না। এমন অন্ধকার রাতে দুই পাহাড়ের বুক ঘেঁষে মায়া রাফার হাত চেপে দৌড়াচ্ছে উদ্দেশ্যবিহীন গন্তব্যে। আশেপাশে বাড়িঘর, মানুষজনের চিহ্ন পর্যন্ত নেই যে কারোর কাছে সাহায্য চাইবে। আছে শুধু নিস্তব্ধ পাহাড়ের হাহাকার আর ঝিঝি পোকার শব্দ। অসংখ্য বন্য শেয়ালের খাঁকছাড়া হুংকারের ডাকও শোনা যাচ্ছে। এই অচেনা জায়গায় নাম, ঠিকানা, লোকেশন কিছুই জানে না মায়া। এমনকি ওরা কোথায় আছে তাও জানা নেই। মায়া দৌড়াতে দৌড়াতে পেছন ফিরে দেখল ছেলেগুলোর অবস্থান কোথায়। আহত ছেলেকে ঘিরে বেশ কয়েকজন ছেলে দৌড়িয়ে আসছে রাস্তায়। বাকি ছেলেগুলো এই দিকটায় এগিয়ে আসছে মায়াদের ধরতে। এইখানে থেকেও মায়া ওদের চিৎকারের শব্দ শুনতে পাচ্ছে। সেজন্যই মায়া বুদ্ধি খাটিয়ে আর সোজা রাস্তা ধরে দৌড়ালো না, কারণ সোজা রাস্তা ধরে দৌড়ানো মানেই একসময়ে ছেলেগুলোর হাতে সহজে ধরা পড়ে যাওয়া হবে। পিচঢালা রাস্তায় মায়াদের সরাসরি দেখতে পাবে, সেজন্যই ওদের ধরা সহজ হবে। কিন্তু পাহাড়ি রাস্তা ধরে দৌড়ালে ওদের খোঁজ পাওয়াও মুশকিল হবে। মায়াদের দেখতে না পেলে খোঁজা মুশকিল হবে বলে মায়া সোজা রাস্তা থেকে পাহাড়ি রাস্তা ধরল রাফাকে নিয়ে। অচেনা পাহাড়ের বুকে উঠতে লাগলো অন্ধকারের মাঝে। কোথায় যাচ্ছে জানা নেই, কিন্তু এই রাতে পাহাড়ের মধ্যে কোথাও একটা আশ্রয় নিতে হবে ওদের, নয়তো বেশিক্ষণ দৌড়ালে ওদের দ্বারা আর সম্ভব হবে না। অলরেডি দুজনের শরীর ছেড়ে দিয়েছে আঘাতে আঘাতে। মায়ার আঘাতপ্রাপ্ত পায়ে আরো আঘাত পাচ্ছে পাহাড়ের উঁচু নিচু গর্তে আর গাছের ডালে পালায় হোঁচট খেতে খেতে। দৌড়াতে দৌড়াতে পাহাড়ের মধ্যস্থ ছোট গুহার সন্ধান পেতে মায়া সেটাতে ঢুকে পড়ল রাফাকে নিয়ে। চেপে চেপে দুই বান্ধবী একত্রে বসতেই মায়া দ্রুত ছোট ছোট গাছপালা টেনে গুহার মুখ ঢেকে দিল। ভয়, অস্থিরতা, আতঙ্কে দুইজনই সিটিয়ে বসল। দীর্ঘ
সময় দৌড়াতে দৌড়াতে শ্বাস ফুলে বড় বড় শ্বাস নিচ্ছে দুইজন। এর মধ্যে ছেলেগুলো দৌড়াদৌড়ি আর খাক ছাড়ার হুঙ্কার শোনা গেল গুহার সামনেই। আতঙ্কে রাফা কেঁদে উঠতেই মায়া দ্রুত ওর মুখ চেপে ধরল ভয়ে। অন্ধকারের মাঝে রাফার মুখ চেপে মায়া ওকে আটকালো শব্দ করা থেকে। একবার যদি কোনো কারণে ছেলেগুলোর হাতে ধরা পড়ে তাহলে এবার আর প্রাণ রক্ষা হবে না। আতঙ্কিত মায়া ততক্ষণ পর্যন্ত রাফার মুখ চেপে রইল যতক্ষণ পর্যন্ত ছেলেগুলো ওদের গুহা হতে দূরে না যাচ্ছে। এর মাঝেই দেখা পেল ছেলেগুলোর হাতে ফোনের আলোয় ওদের সন্ধান করতে। রাগান্বিত ছেলেগুলো মায়াদের খুঁজতে খুঁজতে গুহার সামনে দাঁড়াতে দাঁড়াতে গালি দিয়ে বলল, শালি দুইটারে জীবনের দৌড় করাচ্ছি আজ। একবার শুধু পাইয়া নেই, দুইডারে কুবাইয়া মারমু শালিগো। নতুন মাইয়াডা আছে না, যেডা আমাদের তুইলা আনা মাইয়াডারে সারাইয়া লইয়া গেছে, ওই মাইয়াডারে বেশ চতুর। ওই শালি আমাদের এত দৌড় করাইতাছে। একবার খালি ওই শালিরে ধরতে পারি, সবার আগে কুবাইয়া মারমু ওইডারে, তারপর শালির কাঁচা মাংস সিদ্ধ ছাড়াই কাঁচা খামু। ওই শালি আমার শরীরে জেদ উঠাইয়া দিছে, এইডারে না ধরা পর্যন্ত শান্তি নাই। সবাই একত্রে দৌড়ানোর দরকার নাই, সবাই আলাদা আলাদা হইয়া দৌড়া। মাইয়া দুইডা আশেপাশেই হইব। এই পাহাড়ে বেশিক্ষণ দৌড়াইতে পারবো না, এর থেকে সামনে গেলেই ডাকাতের হাতে পড়ব। এর আগে আমাদের মাইয়া দুইডারে ধরতে হইব। ছেলেটির কথায় হইচয়ে বাকি ছেলেগুলো সম্মতি দিয়ে সবাই আলাদা আলাদা হয়ে ছড়িয়ে পড়ল মায়াদের খুঁজতে। গুহার সামনে কারোর উপস্থিতি ঠাহর না পেয়ে তোর ভাইয়ের নাম্বারে কল না গেলে অন্য কাউকে কল দে না মায়া। স্যারদের কারো নাম্বার মুখস্থ পারিস তুই? পারলে দ্রুত কল দে। বেশিক্ষণ এখানে বসে থাকতে পারবো না আমরা। এখান থেকে উঠতে হবে আমাদের, নয়তো ছেলেগুলো হাতে ধরা পড়ে যাব যে কোনো সময়। রাফার কথায় মায়া ওকে জানালো কোনো স্যারের নাম্বার ওর মুখস্থ নেই, এমনকি নিজের ফোনটাতেও কল দিতে পারবে না জুয়ের কাছে, কারণ মায়া নিজে সেই ফোনে সিম খুলে রেখেছে যাতে রিত কল দিতে না পারে। এই অবস্থায় মায়া নিজের পরিবারের কারোর কাছে কল দিতে পারবে না, তাহলে সমস্যা আরো বাড়বে। স্যারদের কারো নাম্বার মায়ের মুখস্থ জানা নেই। মায়া শুধু আরিফ, জুই আর বাড়ির কয়েকটা নাম্বার মুখস্থ জানে, আর ওর স্বামীর নাম্বারটাও মুখস্থ জানে। 1 মিনিট, মায়া ওর স্বামীর থেকে তো এই মুহূর্তে সাহায্য চাইতেই পারে ওকে বাঁচাতে। মায়ার বিশ্বাস আরিফের থেকে দ্রুত ওর স্বামী ওকে বাঁচাতে সাহায্য করবে। আজ যদি এখানে মায়ার শেষ যাত্রা হয় তাহলে ওর শেষ কথা হবে স্বামীর সাথে। মায়া ওর স্বামীর কাছ থেকে তো ক্ষমা চাওয়া উচিত। মায়া তাকে অমান্য করে আজ বিপদের মুখে পড়েছে। নিজেকে আর কতক্ষণ বাঁচাতে পারবে জানা নেই মায়ার। তবে এতটা বুঝতে পেরেছে, মায়ের মৃত্যু আজ নিশ্চিত। হয়তো আর নাও ফেরা হতে পারে আপনজনের মাঝে। চারপাশে জঙ্গি আর পাহাড়ি ডাকাতের উৎপাত। যে কোনো সময় মায়ারা ধরা পড়ে যাবে। এর আগে মায়াদের এখান থেকে বের হতে হবে। আর এখান থেকে বের হওয়ার আগে মায়া শেষবারের মতো নিজের স্বামীর সাথে একটু কথা বলতে চায়। ঠোঁট চেপে কান্না
আটকাতে কাঁপা কাঁপা হাতে হৃদের নাম্বারে কল লাগালো মায়া। অল্প সময় নিয়ে হৃদের ফোন রিং হতে মায়ার মুখে হাত চেপে ঝরঝর করে কেঁদে উঠল। রাত তখন 11:50 ঘরে। হৃদ কফি হাতে ফাইল চেক করছিল, কফিতে চুমুক দিতে দিতে। সে মূলত রাতে একটা ফ্লাইটে যাবে দুবাই ব্যবসার কাজে। সেজন্যই একদম পরিপাটি রেডি হয়ে হাতে কাজগুলো সারছিল। হৃদের উপস্থিত তার রুমেই ছিল। বিগত দিনে মায়ার খোঁজ খবর হৃদের কাছে ছিল। মায়া জানত তার বউ বাড়ি থেকে চট্টগ্রামে গিয়েছে। আজ 10 দিন হলো। হৃদের সাথে মায়ার যোগাযোগ না থাকলেও ওইখানকার ছেলেপেলেগুলো হৃদকে তার বউয়ের খবরাখবর দিয়ে থাকতো। কিন্তু বিগত 3 দিন ধরে হৃদের কাছে মায়ার খবর তেমন একটা ছিল না তার কাছে। হৃদ আজ সন্ধ্যায় ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছে। এখন আবার দুবাই যাবে। সে মূলত ইন্ডিয়া থেকে দুবাই চলে যেত, কিন্তু তার কিছু গুরুত্বপূর্ণ ফাইল রিচেকের জন্য বাংলাদেশ থেকে দুবাইয়ের টিকিট করতে হয়। সে সন্ধ্যার পর থেকে হৃদ ফ্রেশ হয়ে নিজের ফাইলগুলো রিচেক করছিল। এর মাঝে আননোন নাম্বার থেকে কল আসায় হৃদ ফাইল থেকে এক পলক দৃষ্টি উঠিয়ে ফোনে চোখ বুলিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগী হলো। অপরিচিত নাম্বার তার এখন রিসিভ করা হয় না, তাই মায়ার কলটিও স্বাভাবিকের ন্যায় রিসিভ করল না। কিন্তু পরপর একইভাবে একই নাম্বার থেকে অনবরত কল আসায় হৃদ বিরক্ত হয়ে হাতে ফাইল আর কফিটা রেখে দিল টেবিলে। বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে তুলতে মায়ের ফোঁপানোর শব্দ হৃদের মস্তিষ্ক টনক নড়ে উঠল। সে বুঝতে পারল এই অসময়ে তার বউ কল করেছে। বৈদ্যুতিক শক লাগার মতন হৃদের শরীরটা রক্ত টগবগিয়ে উঠল মায়ার ভয়ার্থ কান্নায়। হৃদ অস্থির গলায় মায়াকে শুধালো, জান কি হয়েছে? কান্না করছো কেন? কোনো সমস্যা? হৃদের আদরে গলায় ঝরঝরে কেঁদে উঠল আতঙ্কিত মায়া। এতক্ষণ সাহসী নারী হয়ে থাকলেও হৃদের আদরে গলায় ভীষণ দুর্বল হয়ে উঠল মায়া। নারী তার শখের পুরুষের কাছে এমনই দুর্বল হয়। প্রমাণ মায়া নিজেই। আমাকে বাঁচান নেতা সাহেব, আমি মনে হয় আর আপনার কাছে ফিরতে পারবো না। আমি আপনার কথা শুনিনি, অবাধ্য হয়েছি। সেজন্যই ভাগ্য আজ আমাকে আপনার কাছে ফিরতে দিচ্ছে না। আপনার সাথে আমার আর এ জন্মে বেঁচে থাকা ইচ্ছা অপূরণ রয়ে গেল। আমি মরে যাব নেতা সাহেব, ওরা আমাদের বাঁচতে দিবে না। মায়ের হেঁচকি তোলা কান্নায় দরুন খুবই ফিসফিসে কানে বাটন ফোনটি চেপে হৃদকে উক্ত কথাগুলো বলল মায়া। চারপাশে ঘুটঘুটে অন্ধকারে নিস্তব্ধতায় মায়া অল্প স্বরে কথাগুলো যেন প্রতিধ্বনি হচ্ছে বারবার। আতঙ্কিত মায়া ফোনের আলো গায়ের হেজাব দিয়ে চেপে ধরে রেখেছে ভয়ে, যাতে আলোটা বাইরে না যায়। হৃদ মায়ের আতঙ্কিত স্বরে আর ভাঙা গলায় কথাগুলো বুঝতে পারল পরিস্থিতি ঠিক নেই, তার বউ ভালো নেই। রাত তখন প্রায় 11:30 ঘরে। হৃদ উপস্থিত ঢাকায় আর মায়া চট্টগ্রামে। মায়ার কি হয়েছে সেটাও জানে না সে। হৃদ কিছু বলবে তার আগেই মায়া আবারও একই ভঙ্গিতে ফুঁপিয়ে উঠে কান্নায়। হৃদ খই হারিয়ে মন মেজাজ দুটো হারিয়ে ক্ষিপ্ত হয়ে উঠল। মায়া শুনতে পায় ফোনের অপর পাশে হৃদের সচিৎকার, সে সাথে ভাঙচুরের তাণ্ডব। মায়া আতঙ্কিত হতেই হৃদ চিৎকার ভেসে আসে ফোনের অপর পাশ থেকে। হৃদ, কই আছিস তুই? লোকেশন বল। মায়া ভয়ে আতঙ্কিত হয়ে হিচকি তুলে কাঁদতে কাঁদতে মুখে কাপড় চেপে
বলতে চাইলো, আমি জানি না আমি কোথায় আছি, আশেপাশে কিছু চিনি না। ওরা আমাদের খুঁজছে। ওরা পাহাড়ি জঙ্গি, আমাদের মেরে ফেলতে চায়। প্লিজ আপনি আমাদের বাঁচান। আমি মরতে চাই না। আপনার সাথে এখনো সংসার করা হয়নি, আপনার জন্য বউ সাজা হয়নি, আপনাকে নিয়ে এক জনমের স্বপ্ন বোনা বাকি। আমাদের বাঁচান নেতা সাহেব, প্লিজ। আমি আপনাকে ছেড়ে মরতে চাই না, প্লিজ আমাদের সাহায্য করুন।